আমি আপনাকে ডিভোর্স দিতে চাই আরহাম সাহেব। 3 মাস তো হয়েই গেছে। আশা করি এখন আপনি আর আমাকে আটকাবেন না। হসপিটালের বেডে শুয়ে থাকা মেহবিনের মুখে ডিভোর্স নামক তিক্ত শব্দ শুনে আরহাম কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ে গেল সকালে ঘটে যাওয়া ঘটনার কথা। মেহবিনের দিকে গুলি ছুটতে আরহাম দ্রুত এসে মেহবিনকে নিজের বুকের সাথে মিশিয়ে পাশে সরিয়ে নিয়ে আসে। ফলে গুলি গাছবেদ করে ঠেকে যায়। মায়েরা এবং অন্যান্য পুলিশেরা সেই দুর্বৃত্তদের পিছে ধাওয়া করলেও তারা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। মায়েরাও পাশে গিয়ে দূর থেকে সেই দুর্বৃত্তদের গাড়ির উদ্দেশ্যে গুলি ছোড়ে। মেহবিনের গুলি মারামারি কিছুই সহ্য হচ্ছিল না। সে ফের অজ্ঞান হয়ে আরহামের বুকে লুটিয়ে পড়ে। আরহাম মেহবিন অজ্ঞান হয়েছে শুনে হাঁক ছেড়ে অন্য অফিসারকে গাড়ি বের করতে বলে। মেহবিনকে পাজাকোলা করে তুলে আরহাম গাড়ি নিয়ে রওনা হয় হসপিটালের উদ্দেশ্যে এবং বারবার অস্থির হয়ে বিড়বিড়িয়ে আওড়াতে থাকে, তোমার কিচ্ছু হবে না প্রেয়সী, তোমার আরহাম সাহেব থাকতে তোমার কিচ্ছু হবে না। পথে যেতে যেতে আরহাম আরিয়ানকে দ্রুত হসপিটালে চলে আসতে বলে। দুর্বৃত্তদের ধরতে না পেরে মায়েরা অন্য গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আরিয়ান দ্রুত পায়ে হেঁটে হসপিটালে প্রবেশ করে। আরিয়ানের সাথে অন্তুও হসপিটালে আসে। নিজের প্রাণের প্রিয় বেস্ট ফ্রেন্ডের এমন অবস্থা সম্পর্কে অবগত হয়ে নিজেকে আর দমিয়ে রাখতে সে পারেনি। অসুস্থ শরীর নিয়ে ছুটে চলে এসেছে। যদিও আরিয়ান বেশ কয়েকবার মানা করেছিল, কিন্তু সে নাকচ করে দেয় আরিয়ানের আদেশ। আরিয়ানের সাথে অন্তুকে দেখে কিছুটা ভ্রু কুঁচকে তাকায় মায়েরা। আরিয়ান দেখতে পায় কেমন চোখমুখ শক্ত করে নিজের চুল খামচে ধরে মেহবিনের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে আরহাম। চুল তার উস্কো খুস্কো, মুখশ্রীতে অজস্র অসহায়ত্বের ছাপ ধরা দিচ্ছে। মেহবিনের এই অবস্থার জন্য নিজেকে বারংবার দায়ী করছে সে এতটাই ব্যর্থ প্রেমিক যে নিজের ভালোবাসার মানুষকে বারবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে দ্রুত কেবিনের দিকে চলে গেল গটগট পায়ে। সময় পেরিয়ে গেল বেশ 2 ঘন্টার মতো। কিছুক্ষণের মধ্যে আরিয়ান বেরিয়ে এলো। আরহামকে ব্যস্ত হতে দেখে চোখের ইশারায় সব আস্তে ইঙ্গিত দিয়ে শান্ত করলো আরিয়ান। কিন্তু অন্তু সর্বপ্রথম ছুটে এসে প্রশ্ন ঠাউরায়, আমার মিহু, সে কেমন আছে আরিয়ান ভাইয়া? আমি তো চিনতে চিনতে একেবারে অসুস্থ হয়ে যাচ্ছি। আরিয়ান আলতো হাসলো। সত্যি অন্তু মেয়েটা যথেষ্ট ভালো, বেশ ভালোবাসে নিজের বেস্ট ফ্রেন্ডকে। আরিয়ান তাকে আশ্বাস দিয়ে বলল, ডোন্ট বি প্যানিকড, এভরিথিং ইজ ওকে নাও। আসলে এসব মারামারি থেকে মিহু ছোটবেলা থেকে একটা ফোবিয়া কাজ করে, তাই সে বারংবার অজ্ঞান হয়ে যায়। আর তুমি এত টেনশন নিও না, রিল্যাক্স হও, না হলে তুমি আরও অসুস্থ হয়ে পড়বে। আরিয়ানের কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হলো অন্তু। আরিয়ান অতঃপর আরহামের কাছে কাঁধে হাত রেখে বলল, ভাইয়া তুই ভিতরে যাবি? ভিতরে গিয়ে দেখবি মিহুকে? চাইলে এখন গিয়ে দেখা করতেই পারিস। আরহাম যেন এতক্ষণ যাবৎ এই অনুমতির অপেক্ষাতেই ছিল। আরহাম দ্রুত পায়ে দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় তার মায়াবী প্রেয়সীকে দেখে বুকে হাত রাখল সে। প্যাকাশে ঘুমন্ত মুখশ্রীতে হুট করে জানালার কাজ ভেদ করে আসা এক ফালি সূর্যের রোশনি দিয়ে আলোকিত করে গেল। কি অদ্ভুত সে সৌন্দর্য! আরহাম এক মুহূর্তের জন্য তার প্রেয়সী সে সৌন্দর্যে মোহিত হয়ে ললাটে ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দিল। পরক্ষণে মেহবিনের হাত আঁকড়ে ধরে বেজায় গলায় বলল, সব আমার দোষ, আমার জন্যই তোমার এই দশা। আমি তোমার যোগ্য নই মিহু। আমার ভালোবাসা তোমাকে শুধু পুড়িয়ে ছারখার করবে, কিন্তু আমি তো আমার ভালোবাসা দিয়ে তোমাকে সুখের সাগরে বাসাতে চেয়েছিলাম। তবে আজ কেন সব উল্টে গেল বলতে পারো প্রেয়সী? আরহামের কথা বাহির থেকে শুনছিল মায়রা এবং আরিয়ান। মায়রা অবশেষে না পেরে ভিতরে প্রবেশ করে বলল, নিজেকে দোষ দিও না আরহাম, আমরা সবাই জানি তুমি কতটা ভালোবাসো মেহবিনকে। আর নিজেকে যা হয়েছে তাতে তোমার সত্যিই হাত নেই। সত্যি তো, কে বা নিজের ভালোবাসার মানুষের অসম্মান বসে বসে দেখবে? তুমি নিজের জায়গায় একদম ঠিক আছো। আরিয়ান ও মায়রার সঙ্গে তাল মিলিয়ে সায় দিয়ে বলল, একদম ঠিক ভাই, আমরা জানি তুই মিহুকে কতটা ভালোবাসিস। মিহুকে তো শত্রুদের নজরে পড়তে দিবি না বলে গোপনে নিজেদের সিক্রেট মিশন চালিয়ে যাবি বলে মায়েরার সাথে মিথ্যে মেয়ের নাটকও করলেই এতটা কে ভালোবাসবে বলতো? আরহাম নিরুত্তর। অন্তু কেবিনের বাহিরেই দাঁড়িয়ে সব শুনছিল। সে প্রবেশ করে কেবিনে। আরহামের নেত্রকোনা বেয়ে এক ফোঁটা জল গিয়ে মেহবিনের হাতের পিঠে পড়ল। তৎক্ষণাৎই আলতোভাবে নিজের আখি জোড়া মিলে তাকালো মেহবিন। মেহবিনকে চোখ খুলতে দেখে আরহাম মেহবিনের গালে হাত রেখে কিছুটা উচ্ছ্বাসিত হয়ে প্রশ্ন করল, তুমি ঠিক আছো মেহবিন? এখন কেমন লাগছে? মেহবিন কি মনে করে যেন আরহামের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর গম্ভীর স্বরে জবাব দিল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে না ভাবলেও চলবে আপনার। আরহাম কিছু বলতে নিলেই তখন ডিভোর্স নামক ভয়ঙ্কর প্রস্তাব ছুড়ে দেয় মেহবিন।
আরহাম তখন সেও প্রতান্তরে কোনো রূপ উত্তর দিতে পারল না। মেহবিনের হুট করে ডিভোর্স নামক কঠিন তিক্ত প্রস্তাবের কোনো সঠিক কারণও খুঁজে পাচ্ছে না আরিয়ান কিংবা মায়রা। আরিয়ান এবং মায়রা কিছু বলতে নিলে হাত দিয়ে থামিয়ে দেয় আরহাম। কিছুটা শান্ত থেকে সে বলল, ঠিক আছে, তবে তুমি আপাতত রেস্টে নাও মেহবিন, আমি বাড়ি যেতে চাই আরহাম সাহেব। মেহবিনের কথায় আরিয়ান তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার বাকি সব ফর্মালিটি পূরণ করে। তারপর অন্তুকে বিদায় জানিয়ে মেহবিনকে নিয়ে বাড়ি ফিরে আসে সকলেই। অপরদিকে অন্ধকার রুমে দাঁড়িয়ে আছে দামি কাতান শাড়ি পরিহিত একজন অর্ধবয়স্ক মহিলা। চোখে তার মোটা ফ্রেমের চশমা। সে অচেনা মহিলা আরহাম এবং মেহবিনের বাবার ছবির মাঝখানে মেহবিনের ছবি রেখে দিয়ে কিছুক্ষণ যাবতীয় পর্যবেক্ষণ করল। কিছুক্ষণ পর একজন ছেলে এসে বলল, আপাতত আমরা শুধু সন্দেহ করেছিলাম, কিন্তু আমাদের গোপন স্তরে থেকে সলিড খবর পেয়েছি। আরহাম এবং মায়রার বিয়ে সম্পূর্ণ বানোয়াট। মহিলাটি ক্ষীণ হেসে জবাব দিলেন, আই নো ভেরি ওয়েল। এত কিছু করেও কি লাভ হলো আরহাম? তোমার দুর্বলতা আমরা জেনে গিয়েছি। আকবর হোসেন অর্থাৎ মেহবিনের বাবা এবং আরহামের থেকে একসাথে প্রতিশোধ নেওয়ার সব থেকে বড় হাতিয়ার হচ্ছে মেহবিন। তাকে আমি যে কোনো মূল্যে নিঃশেষ করেই ছাড়ব। আপনজন দূরে গেলে কতটা যন্ত্রণা হয় সে উপলব্ধি আমি তাদের প্রতিটা ক্ষণে ক্ষণে করাবো। গেট রেডি ফর দ্যাট, বলে মহিলাটি বাঁকা হাসল। মেহবিনকে নিয়ে সকলে তালুকদার বাড়িতে আসতে সোফায় চিন্তিত অবস্থায় শিরিন বেগমকে দেখতে পাওয়া যায়। তার সাথে অব্রর মা এবং অব্র উপস্থিত ছিল। আরহামের সাথে মেহবিনকে দেখেই অব্র তেড়ে গিয়ে আরহামের থেকে প্রশ্ন নিক্ষেপ করে বলল, খুব তো সিক্রেট ক্রাইম অফিসার হয়েছিস, এখন মেহবিনকে সামান্য সিকিউরিটি দিতে পারছিস না? না না, আর একটা মুহূর্তও নয়। এবার এই সম্পর্কে আমি আর আমার মেহুকে থাকতে দিতে পারি না। তোর কাছে মেহু একদমই সেফ নয়। মেহু, আমি সব পেপারস রেডি করে ফেলেছি, বলে অব্র ডিভোর্স পেপার বের করে মেহবিনের সামনে তুলে ধরে। শিরিন বেগম হঠাৎই উত্তেজিত হয়ে বললেন, ডিভোর্স পেপার? হঠাৎ কিসের ডিভোর্স পেপার? মেহু, তুই কি সত্যি সে পেপারে সাইন দিবি? অব্রর মা কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আহ আপা, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? এটাই তো কথা ছিল। তাছাড়া আরহাম মায়েরার সাথে সুখের সংসার করছে, মেহবিনেরও তো নতুন করে সংসার করার অধিকার আছে, তাই নয়? সকলকে অবাক করে দিয়ে আরহাম শান্ত সুরে বলে, মেহবিন, তুমি চাইলে সাইন করে দিতে পারো। আমাকে কোথায় সাইন করে দিতে হবে সেটা বলো, আমি করে দিচ্ছি। আমিও তোমাকে এ সম্পর্কে বন্দি করে রাখতে চাই না। আরহামের কথায় যেন মুহূর্তে পরিবেশটা থমথমে হয়ে গেছে। সকলের চোখে মুখে বিষণ্ণতার চাপ। অব্র এবং অব্রর মা বাদে তারা বেশ খুশি। অব্র থেকে পেপার নিয়ে সেইগুলোতে কোনো কিছু না ভেবেই বুকে পাথর চেপে তাতে সাইন করে মেহবিনের হাতে তুলে দিল আরহাম। মেহবিন হাতে পেপারসটা নিয়ে আরহামের উদ্দেশ্যে বলল, এখন থেকে আপনি বরং মুক্ত হয়ে গেলেন আরহাম সাহেব। অনেক তো সহ্য করেছেন আমাকে, এবার বরং মায়েরা আপুর সাথে সুখের সংসার করতে পারবেন। আরহাম বহু কষ্টে নিজেকে সামলিয়ে ক্ষীণ হেসে বলল, বন্দিনীকে মুক্ত করে দিলে বোধ হয় তার থেকে সুখী কেউ হয় না। তবে আমার বুক কেন যেন আজ ছারখার মেহবিন, কেন বিরহের রেশ আমার তোমার মুখশ্রীতে। আজ তো আমরা দুজনেই মুক্ত, তাই নয় কি? আরহামের প্রশ্নের উত্তর দিতে পারল না মেহবিন। সে নিজেকে শক্ত রাখছে যথাসম্ভব, তবুও আরহান কেন তার মনের অবস্থা বোঝা যাচ্ছে। আরহাম মেহবিনের সামনাসামনি দাঁড়িয়ে ঝুঁকে গিয়ে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা। তুমি অনেক সুখ ডিজার্ভ করো, যা আমার সাথে থাকলে কখনোই তুমি পাবে না প্রেয়সী। তোমার কষ্ট দেখাচ্ছে আমাদের বিচ্ছেদই ভালো। শেষের কথাগুলো বিড়বিড়িয়ে বলল আরহাম। মেহবিনকে আদৌ তার শুনতে পেয়েছে। আরহাম দ্রুত উপরের দিকে চলে গেল। সে কিছুতে তার নেত্রকোণের অশ্রু তার প্রেয়সীকে দেখাতে চায় না। সে চায় তার প্রেয়সী সুখে থাকুক, অন্তত বেঁচে থাকুক। ছেলের বিরহে শিরিন বেগম ধপ করে সোফায় বসে পড়লেন। তিনি জানেন তার ছেলে মেহবিনকে ছোটবেলা থেকে কতটা ভালোবাসে। সে ভাবছে আজ যা কিছু হচ্ছে সব কিছু তার জন্য। আরহামের জন্যই মেহবিনের জীবন বারবার হুমকির মুখে চলে যাচ্ছে। আরহামের মা জানেন নিজে মরে গিয়ে হলেও সবটুকু দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখবে আরহাম। তাই তো নিজের কথা চিন্তা না করে মেহবিনের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিল। মেহবিন এবং অব্রের সাথে বেরিয়ে গেল। আরিয়ান এবং মায়েরা স্তব্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল কিছুই তারা বুঝতে পারল না। এমনকি আটকানোর সুযোগ অবধিটুকু পেল না। অপরদিকে গাড়িতে বসে আছে অব্র এবং মেহবিন। অব্রর মা অন্য গাড়িতে আছেন। অব্র ঠিক করেছে নিজে মেহবিনকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। নীরবতা ভেঙে মেহবিন বলল, আমি আজই ডিভোর্স পেপারে সাইন করে তা সাবমিট করে দিব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কালকের মধ্যে বিয়ের ব্যবস্থা করুন। আমি আর অপেক্ষা করতে পারছি না।
মেহবিনের এমন কথা শুনে অব্র রাজ্য জয় করা হাসি দিল। যদিও তার কাছে মেহবিনের হুট করে এমন কার্যকলাপ রহস্যময় লাগছে, তবুও তাতে তেমন গুরুত্ব দিল না। অব্র গাড়ি চালাতে লাগলো, মেহবিন তা দেখে তাচ্ছিলের একটা হাসি দেয়। মেহবিনের বিয়ের খবর কানে আসতেই হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল আরহাম। নিজেকে সামলানো যেন তার কাছে বেশ মুশকিল হয়ে যাচ্ছে। হাতের সামনে যাই পাচ্ছে তাই ছুঁড়ে মারছে সমান তালে। ক্রোধে তার রগগুলো পর্ষা ললাটে জুড়ে স্পষ্ট বিদ্যমান হয়ে গেল। যদিও সে নিজ ইচ্ছাতেই তার মনের বন্দিনীকে মুক্ত করে দিয়েছিল, তবুও কেন তার এত যন্ত্রণা হচ্ছে, অসহ্য লাগছে সব কিছু। আরহামের ফোনে কিছুক্ষণ আগে অব্রর ফোন এসেছিল। আরহাম কিছুটা অবাক হয়ে রিসিভ করতেই অব্র কিছুটা কুটিল হেসে বলল, কী রে আরহাম, নিজের প্রাক্তন বউ এবং নিজের ভাইয়ের বিয়েতে আসবি না বুঝি? তোর ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, কালকে আমার এবং মেহবিনের বিয়ে। আজকে কিন্তু আমাদের গায়ে হলুদ, সেখানে অবশ্যই তোকে আসতে হবে। তাছাড়া প্রাক্তন বউকে হলুদ শাড়িতে দেখার লোভ আশা করি তুই ধরে রাখতে পারবি না। ঠিক টাইম মতোই চলে আসিস, টাটা। মেহবিন এবং অব্রের বিয়ের কথা শুনেই মুহূর্তে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না আরহাম। সুরে চুরমার করে ভেঙে ফেলে সেই ফোন। আরহামের মনের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে উচ্চস্বরে হেসে ওঠে অব্র। সে তো এতদিন এটাই চেয়েছিল, আরহামকে প্রতি পদে পদে সে ক্ষত বিক্ষত করে ফেলবে। সে তার লক্ষ্য দিকে এগিয়ে যাচ্ছে ভেবেই প্রশান্তির একটা নিঃশ্বাস ফেলল। আরহামের দরজার বাহির থেকে সব কিছুই শুনতে পাচ্ছে মায়েরা এবং আরহাম। মায়েরা যথেষ্ট ভালোবাসে আরহামকে। নিজের ভালোবাসার মানুষকে হারানোর তীব্র ব্যথা সে ক্ষণ ক্ষণ উপলব্ধি করেছে। সেই একই কষ্ট আরহামও সহ্য করতে যাচ্ছে ভেবেই বুক ভারী হয়ে ওঠে মায়েরার। আরহামের বেদনাতে তার বুকও ব্যথিত হয়ে উঠেছে। আরিয়ান তীক্ষ্ণ নজরে শুধু দেখে যাচ্ছে, কোনোরূপ প্রতিক্রিয়া করছে না। আমার মনে হয় আমাদের উচিত আরহামকে আটকানো, না হলে সে নিজের ক্ষতি করে ফেলবে। মায়েরা কথাটি বলে দরজা কড়া নাড়তে চাইলে আরিয়ান খপ করে মায়েরার হাত ধরে ফেলে। মায়েরা তার হাতের দিকে তাকায়, যেখানে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে একজোড়া হাত। কিছুটা গম্ভীর সুরে সে মায়েরার দিকে উদ্দেশ্য করে বলল, আপাতত বাইকে একা থাকতে দাও। বাই নিজের ভিতরে জমে থাকা অজস্র বিরহ তার রাগের মধ্যে বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তাই বলছি আপাতত বাইকে ছেড়ে দেওয়াই বেটার। আরিয়ানের কথা শুনে মায়েরও ব্যাপারটা ঘাটালো না, সেও আরিয়ানের সাথে নিচে চলে গেছে। আকবর হোসেন মেয়ের দিকে ফেলফেলে দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। মেয়ে গোর ফোন করে রেখেছে সে অব্রকে বিয়ে করবে, এমনকি কালকের মধ্যেই। কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না আরহাম তাকে কতটা ভালোবাসে। মৃত্যু পথযাত্রী বোনের শেষ আবদারেই আরহামের হাতে তুলে দিয়েছিল আকবর সাহেব। কিন্তু মেহবিনের এমন কাণ্ডে আরহাম কিংবা শিরিন বেগমের মনে কতটা ভয়াবহ প্রভাব ফেলবে তা ভেবে শিউরে উঠছেন তিনি। বাবার মনের ভাব ক্ষীণ আন্দাজ করতে পেরে মেহবিন কিছুটা অভিমানের সুরেই বলল, বাবা, তুমি কি চাও না আমি বিয়ে করে সুখের সংসার করি? অব্র ভাইয়া কোন দিক দিয়ে খারাপ বলো তো? কিন্তু মা, আরহাম তোমার জন্য বেস্ট। আমি মানুষ চিনতে ভুল করিনি। তুমি কিন্তু সত্যি ভুল করছো মেহু, একবার ভেবে দেখো তুমি। কিসের ভিত্তিতে তুমি এমন কথা বলছো বাবা? আমাদের মাঝে 3 মাসের চুক্তি হয়েছিল, তা পূরণ হয়ে গেছে। তাছাড়া উনি মায়েরা আপুর সাথে দিনের পর দিন ধরে সংসার করে যাচ্ছে, তাও আবার আমারই সামনে। তখন আমার কেমন লেগেছে বলতে পারো বাবা? আমার কি দোষ বলো তো তুমি? আমার কি একটা সংসার পাওয়ার অধিকার নেই? এমন কাউকে কি আমি ডিজার্ভ করি না, যে শুধু আমার একান্তই আমার হয়েই থাকবে? শেষের কথাগুলো অভিমানের সহিত বলে মেহবিন ঘরের দিকে চলে যায়। আকবর সাহেব স্তব্ধতা নিয়ে বসে পড়েন। তিনি চাইলেও মেয়েটাকে সত্যি কথাগুলো বলতে পারছেন না। মেয়েটা আরহামকে যেমনটা ভাবছে তা ঠিক নয়। যে মিথ্যেকে কেন্দ্র করে মেহবিন তার মনের কুঠিরে কঠিন অভিমান পুষে রেখেছে, তা নিতান্তই অর্থহীন। বাস্তব তো অন্য কিছু, যা মেহবিনের ধারণারও বাইরে। মামরা মেয়েটিকে নিজের হাতে যত্ন করে বড় করেছেন তিনি। একরোখা জেদি মেয়ে তার। সে যখন ঠিক করেছে সে অব্রকে বিয়ে করবে, সে তাই করবে। কেউ তাকে আটকে রাখতেও পারবে না। তবে কি সত্যি সব কিছু শেষ হয়ে গেল? অব্রের মায়ের এক প্রকার জোরাজুরিতেই অব্রের বাড়িতে ছোট করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। যদিও নিজের একমাত্র ছেলের বিয়েতে কোনো প্রকার এলাহিভাবে আয়োজন করা হচ্ছে না ভেবেই তার মনে ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। যদিও তার ছেলের জেদের কাছে এক প্রকার হার মেনেই তিনি মেহবিনকে ঘরের বউ করছে, না হলে এমন ডিভোর্সি মেয়েকে তার ঘরের বউ করার ইচ্ছে কোনো কালেই ছিল না। মেহবিন ও অব্রর মায়ের অনুরোধে ছাদে আয়োজিত অনুষ্ঠানের স্টেজে বসে আছে। আশেপাশে উপস্থিত সকলেই তাকে দেখে কানাঘোষা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। একজন তো অব্রর মাকে বলেই ফেলল, অব্র আমাদের লাখের মধ্যে একটা। দেশে কি মেয়ের অভাব ছিল? এমন ডিভোর্সি মেয়েকে ঘরের বউ করছো কেন, যে কিনা তোমারই বাসুরের ছেলের প্রাক্তন বউ? যে শেষে কিনা নিজ ভাইয়ের ডিভোর্স দেওয়া বউকে অব্র বিয়ে করছে? ছি, বলে কি?
অব্র এমন কাজ করছে কি করে? ওর কি কোনো লাজ লজ্জা নেই? সে মহিলার সাথে তাল মিলিয়ে বাকিরাও একই কথা বলল। অব্রর মা কপাল চাপড়েই বললেন, আর কি বলবো ভাবি, কপাল খারাপ হলে যা হয়। মেয়ে কি আর ভালো মেয়ে? না হলে কি নিজের সংসার ভেঙে সে প্রাক্তন স্বামীরই ভাইকে কেউ বিয়ে করতে চায়? বিশ্বাস করো তোমরা, আমার অব্রের কোনো দোষ নেই। মেয়েটাই তো ফুসলে ফাসলে আমার সরল ছেলেটাকে বিয়ে করতে রাজি হলো। না হলে আমার হীরের মতো ছেলেকে বিয়ে করার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অব্রর মায়ের এমন কথা মেহবিনের কানে পৌঁছাতে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। গটগট ভাই অব্রর মায়ের এবং সেই মহিলাদের সামনে দাঁড়িয়ে হাতে তালি দিতে দিতে বলল, বাবা মিস তালুকদার, সত্যি গিরগিটির থেকেও বেশি রং বদলান আপনি। নিজে যেচে পড়ে অব্রকে নিয়ে দিনের পর দিন আমার মাথায় দোলাই করলেন, আমাকে দিয়ে ডিভোর্সটাও করিয়ে দিলেন। এ বিয়ের জন্য পায়ে পড়তেও যেন আপনি ফিসপা করতেন না, এমন তোড়জোড় করেছিলেন আপনি। যেই নিজের ছেলের চরিত্রের দিকে আঙ্গুল পড়ল, তখনই সেই আঙ্গুল আমার দিকে বাড়িয়ে দিলেন আপনি। খুব সহজ তাই না? একটা মেয়েকে চাইলেই সকলের সামনে চরিত্রহীন খারাপ প্রমাণ করাই যায়। আসলে আমাদের সমাজের নীতিই হয়ে গেছে এমন, কখনো কোনো ছেলে দোষ দেখা হয় না, তার চরিত্র নিয়ে কথা বলা হয় না। তুমি মেয়ে তার মানে তোমারই দোষ, দোষ থাকলে তো তোমারই হবে, এমন একটা তকমা আমাদের সমাজের কিছু মানুষ মেয়েদের গায়ে লাগিয়ে দিয়েছে। কিন্তু কেন? মেয়েরাই কেন বারবার এসব সহ্য করব বলতে পারেন আপনি? মেহবিনের কথা শুনে উপস্থিত সকলে চুপ হয়ে যায়। মেহবিন রাগে পুষতে থাকে। অব্র দূর থেকে অবস্থা বেগতিক দেখে মেহবিনকে দূরে সরিয়ে এনে বলে, শান্ত হও মেহু, একবার শুধু আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর কেউ আমাদের দিকে আঙ্গুল তুলে তাকানোর সাহস পাবে না। মেহবিন পেয়ের তাচ্ছিলের একটা হাসি দিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। অব্রের জরুরি এক ফোন চলে আসে, সে অন্যদিকে চলে যায়। তখনই সেখানে বিদ্যুৎ হঠাৎ করেই চলে গেছে। মেহবিন অনুভব করে সে শূন্যে বাসছে। কে তাকে কোলে তুলে নিল? কে সে অচেনা আগন্তুক? মেহবিন অনুভব করছে কোনো পুরুষ তার শক্ত হাতজোড়া দিয়ে মেহবিনকে দেওয়ালে চেপে ধরেছে সিঁড়ির নিচে থাকা ছোট্ট কামরাতে, যেখানে কারো তেমন কোনো আসা যাওয়া নেই। মেহবিনের গলাতে তার তীব্র নিঃশ্বাস আশ্রে পড়ছে। মেহবিন বুঝতে পারছে না তাকে কেন এভাবে এখানে নিয়ে আসা হয়েছে, তাও সকলের অগোচরে। সে আগন্তুক অদ্ভুত এক কাজ করে বসলো। সে তার পকেট থেকে একখানা কাপড় বের করে মেহবিনের চোখে বেঁধে দিল। মেহবিনের হাতজোড়া তার দখলে ছিল বিদায় মেহবিন কোনোরূপ বাধাও দিতে পারেনি। সে শুধু মোচড়ামুচড়ি করে যাচ্ছে সাপের ন্যায়। আরহাম তা দেখে আলতো হাসল। হ্যাঁ, সে আগন্তুক স্বয়ং আরহাম। আরহাম তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তার প্রেয়সীকে এক পলক দেখে নিল। হলুদ এক গর্জিয়াস লেহেঙ্গা পরিধান করে আছে মেহবিন, মুখশ্রীতে হালকা সাজের প্রলেপ। কি অপরূপ সেই সৌন্দর্য! আরহাম বারংবার তার প্রেয়সীর মুগ্ধতায় এক প্রকার বিলীন হয়ে যাচ্ছে। শত বাধা থাকার সত্ত্বেও তার অবাধ্য আখি জোড়া তার হলুদ পরীকে দেখার লোভ সামলাতে পারেনি। তার প্রেয়সীর পিঠ সুই সুই কালো কেশ সমানতালে উড়ে যাচ্ছে বেসামালভাবে। মেহবিনের গোলাপি অদর জোড়া সমানতালে কাঁপাকাঁপি করছে। আর আরহাম তা দেখে যেন এক প্রকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে আলতো করে মেহবিনের অদর জোড়া হাত দিয়ে শুইয়ে দেয়। সঙ্গে সঙ্গে মেহবিন তীব্র নিঃশ্বাস ফেলতে থাকে। আরহাম এবং মেহবিনের হৃদয়ের স্পন্দন একই সাথে স্পন্দিত হচ্ছে। আরহামের খুব করে বলতে ইচ্ছে করল, প্রেয়সী, তোমাকে খুব করে শুয়ে দেখতে ইচ্ছে করে। চন্দ্রের ন্যায় সুন্দর তুমি, তাই তো তোমার কাছে যাওয়ার সাধ্য আমার নেই। দেখো, এত কিছু করেও তোমাকে নিজের করে আঁকড়ে ধরে রাখতে পারলাম না। আরহাম চাইলেও তার মনের গহীনে থাকা তীব্র যন্ত্রণাগুলো প্রকাশ করতে পারল না। নির্সুপ থেকে মেহবিনকে আলতো করে ললাটে চুমু খেল। মেহবিন কেঁপে কেঁপে উঠছে। আরহাম নিজেকে সামলিয়ে নিজের আঁখি জোড়া মুছে মেহবিনের আঁখি জোড়ার বাঁধন খুলে দ্রুত বেরিয়ে গেল। আরহাম বেরিয়ে যেতে মেহবিন তৃপ্তির হাসি দিল। সে আরহামকে না দেখে কিংবা তার কণ্ঠ না শুনেও আরহামের স্পর্শে আরহামকে অনুভব করেছে তীব্রভাবে। তাকে দেখতে স্বয়ং তার আরহাম সাহেব এসেছিল। তৎক্ষণাৎ চারদিকে আলোকিত হয়ে ওঠে। বিদ্যুৎ চলে এসেছে। সকলেই মেহবিনকে খুঁজতে শুরু করে দেয়। মেহবিনকে দেখতে না পেয়ে অব্রর মনে ভয় ঢুকে যায়। মেহবিন কোথায় গেল? এইসব লোডশেডিং কোনোভাবে আরহাম করেনি তো? মনের সেই ভয় থেকে অব্র নিচে গিয়ে মেহবিনকে নিজ মনে হাসতে দেখে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, তুমি এখানে মেহবিন? এখানে কি করে এলে তুমি? অব্রকে দেখে হাসি থামিয়ে মেহবিন কিছুটা থতমত খেয়ে উত্তর দেয়, আসলে অব্র ভাইয়া, হুট করে সব অন্ধকার হয়ে গেল। তোমাকেও খুঁজে পাচ্ছি না, তাই ভয় পেয়ে খুঁজতে খুঁজতে নিচে চলে এসেছিলাম। অব্র সন্দেহ নিয়ে কিছুক্ষণ মেহবিনকে পর্যবেক্ষণ করল। মেহবিনের উত্তর তার কাছে গ্রহণযোগ্য হলো না। মেহবিন কিছুটা তাড়া নিয়ে উপরের দিকে চলে যায়। অব্র থুতনিতে হাত রেখে খানিকক্ষণ ভাবল, আরহাম কি কোনোভাবে এসেছিল মেহবিনের কাছে? সে বিষয়টি কি মেহবিন লুকিয়ে যাচ্ছে?
অব্র হাত মুঠো করে উপরের দিকে চলে যায়। মেহবিন সেখানে সকলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন এক বড় দুশ্চিন্তা থেকে মুক্ত। তার মনের কুঠিরে থাকা বড় পাথর যেন নিমিষেই সরে গেছে আরহামের আগমনে। অব্র দুশ্চিন্তার মাঝে অব্রর মা এসে ছেলের কাছে গেছে হলুদের বাটি দিয়ে বললেন, যা, সবার আগে তুই গিয়ে মেহবিনকে হলুদ লাগিয়ে আয়। কিন্তু তোমরা দিবা না মা? তখনই অব্রর কিছু মেয়ে কাজিন পাশে থেকে একসঙ্গে বলে, যার হবু বউ তারই তো উচিত সবার আগে হলুদ লাগানো, তাই না খালা? অব্রর মাও তাল মিলিয়ে বললেন, যা গিয়ে তাড়াতাড়ি লাগিয়ে দে, বাকিরাও পরে লাগাবে তখন। অব্র মায়ের কথা শুনে কিছুটা খুশি হয়ে স্টেজে তার কাজিনদের সঙ্গে যায়। সেখানে তার কাজিনরা বলে ওঠে, কী রে অব্র ভাই, দেরি করছিস কেন? ভাবিকে হলুদ ছুঁয়ে দে। তাদের কথা শুনে মেহবিন ব্রুকুসকে অব্রর দিকে তাকায়। মুখশ্রীতে বিরক্তি এক ভাব দৃশ্যমান হচ্ছে তার। অব্র দৃষ্টি অগ্রসর হয়নি তা, তবুও অব্র হলুদ মেহবিনের ললাটে ছুঁয়ে দিতে চাইলে মেহবিন সঙ্গে সঙ্গে তার হাত ধরে কিছুটা অনুনয়ে সুরেই বলল, আমার হলুদে অ্যালার্জি আছে অব্র ভাইয়া, আমি না হয় নিয়ম রক্ষার্থে গালে এক সিমটি নিজের ছুঁয়ে দিচ্ছি। কথাটি বলে মেহবিন এক সিমটি হলুদ নিয়ে নিজের গালে ছুঁয়ে দেয়। অব্রর আগে ক্ষিপ্ত হয়ে যায়। মেহবিন প্রত্যাখ্যানের নামে এক প্রকার তাকে সকলের সামনে অপমান করে দিল। অব্রর সাথে অন্য কেউ এমন অবদ্ধতা করলে তাকে এতক্ষণে ঠাটিয়ে সর বসিয়ে দিত, কিন্তু মেহবিনের বেলায় সে তা করতে পারল না। এক প্রকার গভীর ক্ষোভ নিয়ে সে স্টেজ থেকে নেমে গিয়ে রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ালো। তারপর কপালে আলতো করে স্লাইড করতে করতে রাগান্বিত সুরে বলে উঠল, একবার শুধু বিয়েটা হোক, তারপর তুমিও আমার আসল রূপ দেখতে পাবে। তোমার এত ঝাঁজ কীভাবে কমাতে হয় সেটা আমিও দেখে নিব মেহবিন, জাস্ট আর একটা দিন ওয়েট করো বেবি। কথাটি বলে অব্র বাঁকা হাসি দিল। অপরদিকে আরহাম তার রুমের পাশে থাকা ছোট্ট ফুলে পা ভিজিয়ে একটা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে আকাশপানে চেয়ে আছে। একটার পর একটা বোতল শেষ করছে সে। আঁখি জোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছে না সে। মেহবিন তার সাথে থাকলে কখনোই শত্রুদের হাত থেকে বাঁচতে পারবে না, তবুও সে তার প্রেয়সীকে দেখার লোভ সামলাতে পারল না, তাই তো ছুটে গিয়েছিল। আরহাম নিজেকে সামলাতে পারছে না, বুকের ভিতরটায় যন্ত্রণায় সারখার হয়ে যাচ্ছে। আরহাম নিজের ফোন বের করে মেহবিনের ঘুমন্ত ছবিখানা দেখে আলতো হেসে বলে ওঠে, যাকে ঘিরে আমার জীবন শূন্যতায় পরিপূর্ণ সে রয়েছে আমার মনের গহীনে। হ্যাঁ প্রিয়সী, তুমিই আছো আমার মনের গহীনে। কথাটি বলে আরহাম বুকের সাথে ছবিখানা ঝাপটে ধরে রাখে। নিঃশব্দে আরিহান গিয়ে আরহামের পাশে বসে। কার উপস্থিতি টের পেয়ে আরহাম চটজলদি নিজের অশ্রু মুছে নিজেকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। কোনোরকম দৃঢ়কণ্ঠে বলল, এত রাতে হঠাৎ, কোনো দরকার আছে কি? আরিয়ান চারপাশে চোখ বুলিয়ে দেখল। আশেপাশে ওয়াইনের বোতলে ভরপুর। একটা ওয়াইনের বোতল হাতে নিয়ে কিছুটা কেশে বলল, তা গরিবের দেবদাস, কালকে বউয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে নেশার জগতে ডুবে গেলে নাকি? তা দেবদাসই, বউয়ের বিয়ে হয়ে গেলে দেবদাসের মতো তার শ্বশুর বাড়ির সামনে গিয়ে সেকাখোরের মতো মরে টরে যাওয়ার প্ল্যান করছিস নাকি? তখন তোদের নিয়েও মানুষ ফেসবুকে ভিডিও দিবে, এই যুগের দেব পারু আহারে, ভালোবাসা এখনও বেঁচে আছে, তখন খুব মজা হবে তাই না? কী সব যাতা বলছিস তুই, যা তো, আমার সত্যি ভালো লাগছে না। আরহাম কথাটি বলে মুখ ঘুরিয়ে ফেলল। আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে বলল, সিংহের মতো তোকে সব সময় দেখেছি, আজ তুই কিনা বিড়াল হয়ে গেলি কিছু সামান্য গুন্ডাদের কাছে। ছি ভাই, আমি ভাবতেও পারছি না তুই না ক্রাইম অফিসার। আরহাম উঠে দাঁড়িয়ে গম্ভীর সুরে বলল, তুই জানিস নিজের বিপদ দেখে তোর ভাই কখনো পিছিয়ে হাঁটেনি, নিজের জীবন বাজি রেখেও বড় বড় মিশন কমপ্লিট করেছে। কিন্তু এবার ব্যাপারটা আলাদা, আমার শত্রুতা আমাকে নয়, আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছে। তার কিছু হয়ে গেলে আমি কী নিয়ে থাকবো? অথচ তাকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারবি? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে গিয়েছিস, তাকে এক পলকেই অন্য কেউ বিয়ে করে ফেলবে, অন্য কেউ তাকে শুইয়ে দেখবে। বাকিটুকু আরিয়ান বলতে পারল না। তার আগে আরহাম আরিয়ানের গালে থাপ্পড় বসিয়ে দিল। রাগে থরথর করে তার শরীর কাঁপছে। আরহামের থাপ্পড় খেয়ে টাল সামলাতে না পেরে পড়তে গিয়েও নিজেকে সামলে নেয় আরিয়ান। তবুও তার অদরে ফুটে ওঠে মুচকি হাসি। সে নিজের অদরে হাত ছুঁয়ে বলে, এতটুকু কথা সহ্য করতে পারছিস না ভাই? অথচ কালকে যখন মিহুকে অন্য কেউ বিয়ে করে ফেলবে, তখন কিভাবে তা সহ্য করবি? আরহাম অসহায় হয়ে আরিয়ানের দিকে তাকায়। সে কি করবে বুঝতে পারছে না। সে অব্রর সাথে মেহবিনকে সহ্য করতে পারবে না, অপরদিকে তার সাথে থাকলে মেহবিনের জীবনেও সংশয় রয়েছে। আরিয়ান তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, ভাই আর কিছু ভাবিস না, আমাদের জন্য মা হোক, অন্তত মায়ের কথা ভাব। মায়ের শরীরের অবস্থাতে তার উপর কতটা বাজে প্রভাব পড়বে তুই ভাবতে পারছিস? মেহুকে ছাড়া তুই কখনো ভালো থাকবি না। আর তুই নিজের উপর ভরসা রাখ, তুই থাকতে মেহুকে কেউ কিছু করতে পারবে না।
আর ভুল করিস না ভাই, মিহুর বিয়ে যে করে হোক আটকাতে হবে। আরিয়ানের কথা শুনে বেশ কিছুক্ষণের জন্যই নীরব হয়ে যায় আরহাম। তার মস্তিষ্কে ঘুরছে অন্য এক পরিকল্পনা। অপরদিকে মেহবিনকে অন্তুসহ পার্লারের মেয়েরা বধূরূপে সাজাতে ব্যস্ত হয়ে রয়েছে। আজ মেহবিন এবং অব্রের বিয়ে, কিছুক্ষণের মধ্যেই অব্ররা বরযাত্রী নিয়ে চলে আসবে। পার্লারের মেয়েরা মেহবিনকে সাজিয়ে চলে যায়। লাল টুকটুকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে মেহবিনকে। অন্তুকে মেহবিনের কানে কানে ফিসফিসিয়ে বলে, কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে, বিয়েটা আটকাবি কি করে? তোর কি মনে হয় না একবার তুই একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছিস? মেহবিন আলতো হেসে জবাব দেয়, একদমই না, আমি জানি উনি আসবে। আর জীবনে একটু একটু রিস্ক না নিলে সেই জীবনের মজাই তো হারিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে অবরা এবং মেহবিনের বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। বরযাত্রী ইতিমধ্যে চলে এসেছে মেহবিনদের বাড়িতে। ছোটোখাটোভাবেই সব কিছুর আয়োজন করছেন মেহবিনের বাবা। যদিও এসবে মোটেও মত নেই তার, তবুও মেয়ের জেদের কাছে এক প্রকার হার মেনে তিনি সব করছেন। তবুও তার মনের কুঠিরা ক্ষীণ আশা উকি দিচ্ছে বারংবার। হয়তোবা শেষ সময়ে কোনো এক মিরাক্কেল ঘটলেও করতে পারে। আল্লাহ তাআলার দরবারে তিনি দুহাত তুলে মোনাজাত করছেন, যেন তার মেয়ে তার ভুল বুঝতে পারে। তিনি আশাবাদী শেষ মুহূর্তে এসে হয়তো সব ঠিক হলেও হতে পারে। অপরর মা এসে মেহবিনের বাবার সাথে বিভিন্ন খোশ গল্পে মেতে উঠেছেন। আরহামের বাবাও সৌজন্যতার খাতিরে সকলের সাথে কথা বলছেন। অব্র বারবার স্টেজে বসে উপরের দিকে তাকাচ্ছে। মনটা কেমন যেন করছে তার। অজানা এক ভয় উকি দিচ্ছে বারবার। যতক্ষণ পর্যন্ত বিয়ের কার্যক্রম সমাপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। কালকে থেকে মেহবিনের কার্যক্রম তার কাছে সন্দেহের ঠেকছে। অব্র তার একজন কাজিন বোনকে ডেকে বলে, তুই গিয়ে এক্ষুনি মাকে গিয়ে বল মেহবিনকে নিয়ে আসার জন্য তাড়া দিতে, বেশ দেরি হয়ে যাচ্ছে। অব্রর কাজিন বোন লিনা কিছুটা দুষ্ট হেসে বলে, অব্র ভাই দেখি এখন থেকে বউ পাগল হয়ে গিয়েছে। আর কলেজ লাইফে থাকতে আমাদের কাউকে পাত্তাও দিতি না, এমনকি মিহুকেও ইগনোর করতি। হুট করে কি এমন ফেলি মিহুর মধ্যে? ভালোবাসায় উদয় ঘটল কী করে? অব্র প্রতি উত্তরে বাঁকা হাসি দিয়ে শুধু বলল, তোকে যা বললাম তাই কর। এনি কষ্টে মিহুকে যত তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসার ব্যবস্থা কর। অব্রর কথা শুনে লিনা গিয়ে অব্রর মাকে জানালো অব্রর কথা। অব্রর ইচ্ছেতে তিনি মেহবিনের বাবাকে তাড়া দিয়ে বললেন যেন মেহবিনকে নিয়ে আসা হয়। অপরদিকে মেহবিন বধূ বেশে নিজের রুমে পায়চারি করে যাচ্ছে। বরযাত্রী এসেছে শুনে তার মনে অদ্ভুত এক ভয়ের সৃষ্টি হয়েছে। যদিও সে জানে আরহাম ঠিক সময় এসে বিয়ে আটকে দিবে, তবু ভয় যেন তার কাটছেই না। মেহবিন সেদিন হসপিটালে আরহামের সকল কথাই শুনে ফেলেছিল। সে জেনে গিয়েছে আরহাম এবং মায়রার বিয়ে সম্পূর্ণ নাটক। তাই তো আরহাম যেন সব নিজ থেকেই স্বীকার করে। তাই অব্রর সাথে বিয়ের ছোট্ট একটা নাটক করছিল মেহবিন। কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে না তো? মেহবিনের সাথে তো আরহামের ডিভোর্সটাও হয়নি। সেই পেপারে আরহাম সাইন করলেও মেহবিন সেই পেপারে সাইন করেনি। মেহবিনের ভাবনার মাঝেই লিনা সহ অব্রের কিছু কাজিন মেহবিনের কক্ষে প্রবেশ করে। লিনা বলে, মেহবিন, নিচে সকলে বিশেষ করে তোমার হবু বর তোমাকে ডেকে পাঠিয়েছে। তিনি যেন আর তর সইতে পারছেন না। চলো, কিছুক্ষণের মধ্যে বিয়ে শুরু হয়ে যাবে। লিনার কথা শুনে অন্তু বিতু চোখে মেহবিনের দিকে তাকাতেই মেহবিন তার আঁখি জোড়া দিয়ে আশ্বস্ত করে বলে, বড় বড় নিঃশ্বাস ফেলে অপর কাজিনদের সঙ্গে নিচে চলে যায়। অপরদিকে আরহাম একটা শার্টের সাথে ব্ল্যাক ব্লেজার পরে ঝাঁকড়া চুলগুলো সামনে নিয়ে স্পাইক করে সারা গায়ে ব্র্যান্ডের পারফিউম ছিটিয়ে নিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নেয়। বিছানার পাশে একটা ছোট ফ্রেম ছিল। সে ফ্রেম স্পষ্ট দেখা যাচ্ছে আরহাম এবং মেহবিনের সে ছোটবেলার ছবি, যেখানে মেহবিন গাছের নিচে বসে খেলছিল এবং স্কুল পড়ুয়া আরহাম স্কুল ড্রেসেই গাছের আড়াল থেকে তার প্রেয়সীকে মুগ্ধতা নিয়ে দেখছিল। আরহাম সে প্রেমখানা হাতে নিয়ে বুকের মাঝে মিশিয়ে আঁখি জড়া নিবদ্ধ রেখে শুধালো, আমি ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি প্রেয়সী, তুমি হীনা, আমি সম্পূর্ণ শূন্য, এক পথের পথিক। আরহাম ছবিখানা দিকে কিছুক্ষণ তাকিয়ে ফের বলে, সময় এসেছে তোমাকে নিজের করে নেওয়ার। এবার আর কোনো লুকোচুরি নয়। আমি চাইলেও তোমাকে নিজের থেকে দূরে সরাতে পারছি না, হয়তো আর কখনো পারবও না, কিন্তু কথা দিচ্ছি সব সময় সকল বিপদ থেকে তোমায় আগলে রাখবো প্রেয়সী। একটু অপেক্ষা করো, আমি আসছি। আরহাম কথাগুলো বলে ফ্রেমটা সযত্নে টেবিলের পাশে রেখে দেয়। তারপর একটা ব্ল্যাক সানগ্লাস পরে নিঃসিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আরহামকে দেখে সকলের চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। আরিয়ান এবং মায়রা আরহামকে দেখে উঠে দাঁড়ালো। আরহাম আরিয়ান এবং মায়রার সামনে দাঁড়িয়ে বলল, ভালো লাগছে তো আমাকে? আরিয়ান কিছু বলার পূর্বে মায়রা আরহামকে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে আনমনে বলে উঠল, জাস্ট এ হিরো। মায়রার কথা শুনে আরিয়ান কিছুটা কেসে উঠতে মায়রা নিজেকে সামলে নিল। আরিয়ান নিজের গলা ঠিক করে
আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে বলল, ভাই তোকে তো আজ কোনো বলিউডে হিরোর থেকেও কম লাগছে না। কি ব্যাপার বলতো, বউয়ের বিয়ে আটকাতে যাচ্ছিস নাকি তার বিয়েতে গিয়ে তার বন্ধুদের বউয়ের বান্ধবীদের পটাতে যাচ্ছিস? আরহাম ব্রুকুসকে আরিয়ানের কথার বিপরীতে গম্ভীর সুরে বলে, অভ্র নামক বিলেনের থেকে হিরোইনকে বাঁচাতে হিরোর এন্ট্রি তো হতেই হবে, তাই না? জিও ভাই। কথাটি বলে আরিয়ান সিটি মারে। আরহাম মুস্কি হাসি উপহার দেয়। অভ্রর কাজিনদের সঙ্গে মেহবিন নিচে নেমে স্টেজের দিকে আসে। অভ্র মেহবিনকে উপর থেকে নিচ অব্দি এক পলক দেখে মুস্কি হেসে বলে, রিয়েলি মেহবিন, ইউ আর লুকিং সো মাচ গর্জিয়াস, কাম হেয়ার, আমার পাশে এসে বসো। কথাটি বলে অভ্র হাত বাড়িয়ে দেয়। তখনই কাজী সাহেব বলে ওঠেন, প্লিজ আপনারা সবাই দ্রুত করুন, আমার আরও কিছু কাজ রয়েছে। মেহবিন এক পলক অভ্রর হাতের দিকে তাকায়, আরেকবার সদর দরজার দিকে তাকায়। বুকটা কেমন যেন তার ধড়পড় করছে। আরহাম এখনও আসেনি, তবে কি আরহাম আসবে না? তার বিশ্বাস কি হেরে যাবে? কিন্তু সে কিছুতেই অভ্রকে বিয়ে করবে না। মেহবিন হুট করে বলে ওঠে, আমার কাউকে জরুরি ফোন করতে হবে, আমি এক্ষুনি আসছি। মানে এ সময় কাকে ফোন করবে তুমি? অভ্রর প্রতিউত্তরে কিছুটা ভয়ে ভয়ে মেহবিন বলে, আমি এক্ষুনি আসছি, প্লিজ গিভ মি এ 5 মিনিটস। কথাটি বলে মেহবিন কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে যায়। মেহবিনের পিছন পিছন অন্তুও যায়। মেহবিন উপরে গিয়ে আরহামের নাম্বারে ডায়াল করে, কিন্তু আরহামের নাম্বার বন্ধ। মেহবিন এবার সত্যি ভয় পেয়ে যায়। সে অন্তুর দিকে তাকিয়ে বলে, এখন কি হবে অন্তু? উনি তো ফোনই ধরছে না, আমরা বিয়েটা আটকাবো কি করে? অন্তু কিছুক্ষণ ভেবে তারপর বলে ওঠে, আইডিয়া, তোকে পালাতে হবে। হোয়াট? এখন আমি পালাবো? না হলে বিয়েটা আটকাবে কি করে? তোর আরহাম সাহেব যার ওপর ভরসা রেখে এত বড় স্টেপ নিলি, সে তো এখনো এলোই না। এখন কি করবি? অভ্রকে বিয়ে করে ফেলবি? মেহবিন অন্তুর কথা ভেবে দেখল, এখন ফালানো ছাড়া তার হাতে কোনো উপায় নেই। তাই অন্তুকে সঙ্গে নিয়ে মেহবিন তাদের পিছনে দরজা থেকে বেরিয়ে গেল। কাজী সাহেব কিছুক্ষণ বসে থেকে ফের বিরক্ত হয়ে বলল, আবার কি শুরু করলেন আপনারা বলুন তো? আমার তো দেরি হয়ে যাচ্ছে, বিয়েটা কি আদৌ হবে? অন্তু অভ্র এবার নিজেকে দমিয়ে রাখতে পারল না। এক প্রকার চেঁচিয়ে বলে, বিয়ে তো অবশ্যই হবে, এবং আজকেই হবে। আমি নিজে গিয়ে মেহুকে নিয়ে আসছি। ওয়েট, জাস্ট ওয়েট। এত তাড়া কিসে তোর? আরহামের কণ্ঠ কানে আসতে অভ্র পিছনে ফিরল। মেহবিনের বাবা আরহামকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, শেষ রক্ষা তবে হয়েছে। বরা বিয়ের আসরে আরহাম গিয়ে অভ্রর গালে ঠাটিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। অভ্র গিয়ে সিটকে নিচে বসে পড়ে। অভ্রর মা এবং মেহবিনের বাবা সহ সকলে হতভম্ব হয়ে যায়। কিন্তু এর মাঝেও কিছু মেয়েরা আরহামের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়েছে, যেন তাদের সকলের মাঝে কোনো বলিউডের হিরোর আবির্ভাব ঘটেছে, এবং সে ইতিমধ্যে তার ফাইটিং স্কিলও দেখানো শুরু করে দিয়েছে। ব্যাপারটা বেশ মজাদার লাগছে তাদের কাছে। অভ্র নিজেকে দমিয়ে রাখতে পারল না। আরহামের মুখোমুখি দাঁড়িয়ে আরহামের কলা ধরে চেঁচিয়ে বলে, তোর মোটিভ কি আরহাম? বরা বিয়ের আসরে আমার গায়ে কেন হাত তুলছিস? এত বড় সাহস পেলি কোথা থেকে? আমি খুব ভালো করে জানি তুই আমার এবং আমার মেহুর বিয়ে আটকাতে চলে এসেছিস, কিন্তু আজকে আমি মেহুকে নিজের বউ করেই ছাড়ব। কথাটি বলার সঙ্গে সঙ্গে আরহাম পা বেঁকিয়ে অভ্রর বুক ভরা লাথি মারে। অভ্র খানিকটা পিছু হটে যায়। অভ্রর মা হাই হুতাশ করে অভ্রর বাবাকে ঝাঁকিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার ভাইয়ের ছেলে তো আমার ছেলেকে মেরেই ফেলবে, তুমি কি কিছুই বলবা না? ওরে কেউ আমার ছেলেকে কেউ বাঁচা, না হলে এই গুন্ডা ছেলেটা আমার ছেলেকে মেরেই ফেলবে। আরহাম পেয়ের অভ্রর গাল চেপে গর্জন করে বলে, ইউ ব্লাডি রাস্কেল, তোর এই নোংরা মুখ থেকে আমার প্রিয়সীর নাম একদম উচ্চারণ করবি না। আরহাম, আমার ছেলেকে ছেড়ে দে বলছি। তুই কি চাস? আমার ছেলেকে মেরে একাই সব সম্পত্তি ভোগ করবি? তো সালাকি কি আমরা বুঝি না? অভ্রর মায়ের কথা আরহাম বাঁকা হেসে বলে, অন্যকে দোষ দেওয়ার পূর্বে নিজের ছেলের কুকীর্তি সম্পর্কে অবগত হওয়া খুব প্রয়োজন কাকি। তোমার দুশ্চরিত্র ছেলে ঠিক কী করেছে তা তুমি জানো না। কি করেছে আমার ছেলে? অভ্রর বাবার প্রশ্নে অভ্রর মা কিছুটা বলতে চাইলে অভ্রর বাবাকে তাকে থামিয়ে দিয়ে আরহামকে ফের জিজ্ঞেস করেন, আরহাম, আমি তোমার কাছে কিছু জানতে চাইছি, কি এমন দুষ্কর্ম করেছে আমার ছেলে? আরহাম তার পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে সকলকে দেখিয়ে বলে, আমি জানি আমার কথা হয়তো অনেকেই বিশ্বাস করবে, তাই প্রমাণ নিয়ে এসেছি। আপনারা সকলেই দেখুন, তারপর নিজেরাই বিচার করুন। আরহাম কথাটি বলি আরিয়ানকে ভিতরে আসার অনুমতি দেয়। আরিয়ান এবং মায়রা একসাথেই ভিতরে প্রবেশ করে। মায়রার সাথে একজন মেয়ে ছিল। তাকে দেখে অভ্রর হাত পা অনবরত কাঁপতে থাকে। সে কখনোই ভাবেনি তার সত্যি এমনভাবে সকলের সামনে চলে আসবে। তার মাথা কাজ করছে না। মেয়েটা কেমন ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে অভ্রর দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করে আরহাম সেই ল্যাপটপে পেনড্রাইভটি ঢুকিয়ে দিয়ে একটা ভিডিও প্লে করে সকলের সামনে তা রাখে।
তাতে আফসা আলোয় খুব ভালোভাবে মেয়েটির চেহারা বোঝা না গেলেও অব্রর মুখ স্পষ্ট। দুজন ঘনিষ্ঠভাবে একটি রুমে চাদর মুড়িয়ে নিজেদের ঢেকে রেখেছে। মেয়েটি অব্রর বুকে মাথা রেখে বলে, তুমি কি সত্যি মেহবিনকে বিয়ে করবে অব্র? অব্র মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, নো ডার্লিং, কোথায় তুমি আর কোথায় ওই খ্যাত মেহু? ওকে আমি ছোটবেলা থেকে পাত্তা দিতাম না। ইভেন আমাদের যখন বিয়েও ঠিক হয়েছিল তখন আমি জাস্ট আরহামকে বাজিমাত করার জন্য বিয়েতে রাজি হয়েছিলাম। ওই মেহুকে বিয়ে করার কোনো ইন্টেনশনই আমার নেই। আরহাম ছোটোবেলা থেকে সবসময় আমাকে দেখিয়েছে আমি ওর থেকে সবসময় পিছনে। আমার পছন্দের জিনিস আরহাম সবসময় পেয়েছে। সকলের কাছে আরহাম হিরো অ্যান্ড আমি জিরো। আই এম এ বিগ লুজার, আর কিছুই নয়। এটাই সবসময় প্রুভ করেছে আরহাম। এমনকি পুলিশে সিক্রেট অফিসার হিসেবে আরহাম সিলেক্টেড হয়েছে, যেখানে এত পরিশ্রম করার পরেও আমি হয়েছি বারবার রিজেক্টেড। বিজনেসেও সকলে এক নামে আরহাম হাসান তালুকদারকে চিনে, অথচ আমার কোনো দামই নেই। বাট এবার আমি হারবো না। আরহামের সব থেকে প্রিয় জিনিসকে আমি ওর থেকে কেড়ে নিয়ে আমি ওকে হারিয়ে দিব। অব্রর কথা শেষ হওয়ার পরপরই ভিডিওটি আরহাম বন্ধ করে দেয়। অব্রর বাবা নিজের মাথায় হাত দিয়ে ফেলেন। নিজের ভাইয়ের সাথে হিংসে করে এত বড় ধ্বংসলীলা শুরু করে দিয়েছিল তার ছেলে, ভাবতেই ঘৃণায় গা রিরি করে উঠছে তার। অব্রার মা ছেলের কুকীর্তি সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন, তাই তিনি খুব একটা অবাক হননি। কিন্তু এভাবে ছেলের সত্যি সামনে চলে আসবে তা ভাবতেও পারেননি তিনি। আরহাম সেই মেয়েটাকে ডেকে বলেন, সুহানি, তুমি কি কিছু বলবে? সুহানি এগিয়ে এসে অব্রর দিকে তাকিয়ে বলে, অব্র যখন দেশের বাহিরে ছিল তখনই অব্রর সাথে আমার পরিচয় হয়। আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অব্র আমাকে প্রমিসও করে সে আমাকে বিয়ে করবে। সে শুধু আরহামকে বাজিমত করার জন্য মেহবিনের সাথে বিয়ের নাটক করবে, কিন্তু মেহবিনকে বিয়ে করবে না। কিন্তু কাল সে আমাকে স্পষ্ট জানিয়ে দেয় সে মেহবিনকে বিয়ে করবে, কারণ সে কিছুতেই আরহামের কাছে মেহবিনকে ফিরে যেতে দিবে না। সে রেকর্ডিং আমার কাছে আছে, চাইলে শোনাতে পারি। এতটাই দিনের পর দিন হিংসে করে এসেছে সে আরহামকে। আরহাম অব্রর সামনে দাঁড়িয়ে বলে, আমি আমার সমস্ত সোর্স কাজে লাগিয়ে সুহানিকে খুঁজে বের করেছি, অ্যান্ড সব প্রমাণও, যাতে তুই শেষ মুহূর্তে অস্বীকার করতে না পারিস। অব্র মাথা নিচু করে ফেলে, সে চাইলেও কিছু বলতে পারছে না। আরহাম তার কাকাকে উদ্দেশ্য করে বলে, শুধুমাত্র আমার ভাই বলে আমি অব্রকে ছেড়ে দিতে পারবো না কাকা। আজকে অব্র আমার প্রেয়সীর দিকে হাত বাড়িয়েছে। সে তার শত্রুতা যদি আমার মধ্যে সীমাবদ্ধ করতো তবে আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু ব্যাপারটা আমার প্রেয়সীর জীবনের, আর একটু দেরি করলে বোধহয় আমার মেহবিনের জীবনটাই শেষ হয়ে যেত। তাই আমি ঠিক করেছি আমি আমার 50% বিজনেসের শেয়ার যা অব্র নামে ছিল তা আমি ফেরত নিয়ে গেলাম। এখন থেকে অব্র আমাদের কোম্পানির এমডি নয়, বরং একজন নর্মাল কর্মচারী হয়ে থাকবে। অব্রর বাবাও সায় মিলিয়ে বললেন, তুমি যা ভালো বুঝো তাই করো আরহাম বাবা। এই কুলাঙ্গার ছেলের হয়ে আমি তোমাকে কিচ্ছু বলতে যাব না। অব্রর মাতা স্বামীকে ঝাঁকিয়ে বলতে লাগলেন, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের ছেলে তো পথে বসে যাবে। অব্রর বাবা নিজের স্ত্রীকে নিজে থেকে সরিয়ে বললেন, চুপ, একদম চুপ করবে তুমি। আজ যা কিছু হয়েছে তা শুধুমাত্র তোমার জন্যই হয়েছে। ছেলেকে সবসময় অন্যায় করতে উৎসাহ জুগিয়েছ তুমি, আর আমি তোমাকে কি দোষ দিব? আমি নিজেও তো একজন ব্যর্থ বাবা, সবসময় অন্যায় দেখেও না দেখার ভান করে এসেছি। আজ ছেলেকে সঠিক শিক্ষা দিলে আমার ছেলে আজ অমানুষ না হয়ে আরহামের মতো আদর্শবান একজন মানুষ হতো। অব্রর মা অব্রর বাবার কথাগুলো শুনে চুপ হয়ে গেলেন। সত্যি আজ ছেলের অধপতনের পিছনে তারই সব থেকে বড় ভূমিকা। অব্র রাগে দুঃখে ক্ষিপ্ত হয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অব্রর পিছনে অব্রর মাও বেরিয়ে গেলেন। সকলের কাছে ক্ষমা চেয়ে তারপর অব্রর বাবাও বিদায় নিয়ে চলে গেলেন। তখনই আরহাম জানতে পারে মেহবিনকে কোথাও পাওয়া যাচ্ছে না। আরহাম দ্রুত মেহবিনের ঘরে গিয়ে মেহবিনকে তন্ন তন্ন খুঁজে চলেছে, কিন্তু মেহবিন কোথাও নেই। তখনই আরহাম একটি চিরকুট পায়, তাতে লেখা রয়েছে, আমি ভেবেছিলাম আরহাম সাহেব আপনি হয়তো আসবেন, কিন্তু আপনি এলেন না। শুধুমাত্র আপনার নিজ মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য আমার এত বড় রিস্ক নেওয়া, কিন্তু শেষ অবধি আপনি এলেন না। এতটাই অভিমান হয়েছে বুঝি আমার উপর। তাই বলে তো আমি অব্র ভাইকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তাই উভয় অন্ত না পেয়ে আমি পালানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেক দূরে চলে যাব আমি। কথাগুলো শেষে আরেকটা কথা ছোট করে লিখে রেখেছে মেহবিন চিরকুটে। আমরা কি তবে ভুল মানুষকে নিজের মনের গহীনে ঠাঁই দিয়ে দেই আরহাম সাহেব? আরহামের আঁখি জোড়া সলমলে হয়ে উঠেছে বারবার। চিরকুটখানা নিজের বুকের সাথে মিশিয়ে ভেজাই গলায় বলল, আমার উপর একটু ভরসা রাখতে পারলে না প্রেয়সী? মেহবিনের বাবা আরহামের হাত ধরে এক প্রকার কেঁদে বলে ফেললেন, আরহাম বাবা, আমার মেয়ে কোথায় চলে গেল? আমার মেয়ে যে বড্ড অভিমানী, কোথায় পাবো তাকে এখন? আরহাম মেহবিনের বাবাকে শান্ত করে বলে, মামু চিন্তা করবেন না, আমি আমার প্রেয়সীর গায়ে আজটুকু লাগতে দিব না।
আরিয়ান চারপাশে একবার পরখ করে নিয়ে বলল, ভাই আমাদের এখন 1 সেকেন্ডও টাইম ওয়েস্ট করা উচিত না। মিহুকে যত আর্লি পসিবল আমাদের খুঁজে বের করতে হবে। আরহাম সায় জানিয়ে মায়রার উদ্দেশ্যে বলে, সব সোর্স কাজে লাগিয়ে দাও মায়রা। লাস্ট 1 ঘন্টার মধ্যে আমি মিহুকে নিজের সামনে দেখতে চাই। মায়রা মাথা নাড়িয়ে কাউকে ফোন করে আরিয়ান এবং আরহাম বেরিয়ে যায় মেহবিনকে খুঁজতে। অপরদিকে মেহবিন অন্তুর সাথে দৌড়ে পালিয়ে বাড়ি থেকে অনেকটুকু পথ চলে এসেছে। দূর দূরান্তে কোনো প্রকার গাড়ির ছায়াটুকু অবধি দেখা যাচ্ছে না। মেহবিন অন্তুকে বলে, এই তুই আমাকে কোথায় নিয়ে এলি অন্তু? একদম জনশূন্য জায়গা, কোনো গাড়িও দেখতে পারছি না। গাড়ি ছাড়া আমরা হেঁটে হেঁটে কীভাবে যাব? তখনই একটা মাইক্রো গাড়ি মেহবিনদের সামনে চলে আসে। এই তো গাড়ি চলে এসেছে। মেহবিন চল আমরা উঠে পড়ি। অন্তুর কথা শুনে মেহবিন কিছুটা সন্দেহ নিয়ে বলল, কিন্তু এখানে গাড়ি কি করে এলো? আর আমরাই বা এই গাড়িতে উঠবো কেন? অন্তু একটু ঘাবড়ে গিয়ে মেহবিনের কাঁধে হাত রেখে বলল, আরে এতক্ষণ তো তুই গাড়ি নেই বলে চেঁচাচ্ছিলি, আর এখন এত প্রশ্ন করছিস কেন? আমি রাস্তায় যেতে যেতে মাইক্রো ভাড়া করে ফেলেছিলাম কল দিয়ে। তুই উঠ না। নিজের বেস্ট ফ্রেন্ডের কথা শুনে মেহবিন মাইক্রো গাড়িতে উঠে পড়ে। ঠিক তখনই মেহবিনের ছবিটা হাতে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় পাগলের মতো খুঁজে চলেছে আরহাম। নিজের সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে দিয়েছে সে, কিন্তু ফলাফল শূন্য। অন্যদিকে মেহবিন অন্তুর কথা শুনে গাড়িতে উঠতেই মেহবিন দেখতে পায় কিছু কালো কুসকুসে হ্যাংলা পাতলা লোক গাড়িতে বসে আছে। তাদের সকলের মুখে কুৎসিত হাসির রেশ। তাদের মধ্যে একজন বলে উঠল, অবশেষে আমরা আমাদের শিকার পেয়েই গেলাম। ধন্যবাদ তোমাকে অন্তু, আমাদের সাহায্য করার জন্য। সময় মতো তুমি তোমার পেমেন্ট পেয়ে যাবে। কথাটি শুনে মেহবিনের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তার মানে অন্তু আরহামের সে শত্রুদের সাথে মিলেছিল। গরিব ঘরের মেয়ে অন্তু, কিন্তু টাকার বিনিময়ে নিজের বন্ধুত্বকে কাজে লাগিয়ে মেহবিনের সাথে এত বড় প্রতারণা করলো। যারা মেহবিনকে খুন করার জন্য এতদিন ধরে প্রতীক্ষার প্রহর গুনছিল, তাদেরকেই এতদিন ধরে অন্তু সাহায্য করে আসছিল। মেহবিন সলসল নয়নে অন্তুর দিকে তাকাতে সে দেখতে পেল অন্তু মাথা নিচু করে রেখেছে। মেহবিন এতটা থমকে গিয়েছিল যে তার মুখ থেকে একটু শব্দ বের হচ্ছিল না। চিৎকার করার শব্দটুকু করারও শক্তি পাচ্ছিল না সে। নিজের সব থেকে কাছের বন্ধু থেকে এমন বেইমানি সহ্য করা কারো পক্ষেই সম্ভব না। মেহবিন শুধু মিঙে যাওয়া গলায় বলল, অন্তু, তার মানে আমাকে বাড়ি থেকে পালিয়ে এখানে নিয়ে আসার পরিকল্পনা তোরই ছিল? তুই আমার সাথে এভাবে বেইমানি করতে পারলি সামান্য কয়টা টাকার জন্য? তোকে তো আমি নিজের বোন মনে করতাম রে, কেন আমায় এভাবে ঠকালি? কথাগুলো বলে শব্দ করে কেঁদে ফেলল মেহবিন। সে পুনরায় বলল, প্রতারক, কম ভালোবেসেছিলি তোকে? তোর কোনো দিন ভালো হবে না। ঠকিয়েছিস না, একদিন ঠকবি, খুব ভালো করে ঠকবি। মনে রাখবি, অন্যায় করে কেউ পার পায় না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। গাড়িতে থাকা গুন্ডাগুলো বিরক্ত হয়ে একে অপরের দিকে তাকিয়ে মেহবিনের কান্না শুনে তার মুখে স্প্রে দিয়ে দিল। সাথে সাথে অজ্ঞান হয়ে ঢলে পড়ল মেহবিন। একজন লোক ফোনে কল করে সেই মহিলাকে জানালো, ম্যাডাম কাজ হয়ে গেছে, পাখি এখন আমাদের কবজায়, আমরা এক্ষুনি ডেরায় নিয়ে আসছি। লোকটা ফোন রাখতেই গাড়ি চলতে শুরু করলো। মেহবিনকে নিয়ে তারা চলে গেল। অন্তু মাটিতে ধপ করে বসে পড়ল হাতে মুখ দিয়ে। সে হয়তো অনেক বড় ভুল করে ফেলেছে টাকার লোভে। মায়েরা অফিসে বসে একটা ম্যাপ হাতে নিয়ে সমস্ত জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছে, কোথায় কোথায় মেহবিনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরহাম তখনই আরিয়ানকে সাথে নিয়ে কেবিনের চেহারে গিয়ে বসে। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার থেকে বেশি বুকে যন্ত্রণা করছে। মায়েরা আরহামের হাতে একটা ফাইল ধরিয়ে বলে, কিছু জায়গায় ডিটেলস পাওয়া গিয়েছে আরহাম, তুমি চিন্তা করো না আরহাম, আমরা মেহবিনকে খুঁজে পেয়ে যাব। ড্যামিট, আমি কেন একটু আগে আসলাম না? তাহলে তো মেহবিন বেরিয়ে যেত না। এমনি শত্রুরা মেহবিনের ক্ষতি করার জন্য উৎপেতে রয়েছে। আরহামের কথা শুনে মায়েরাও কিছুটা চিন্তার সুরে বলল, তার মধ্যে আবার ওই বেস্ট ফ্রেন্ডের কি নাম যেন, অন্তু, ওকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। মায়েরার কথা শুনে আরহাম ব্রু কুঁচকে ফেলে। হুট করে কাকে যেন ফোন করে কিছু বলে। আরিয়ান এক প্রকার তেড়ে গিয়ে বলল, কার নামে কি বলছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? মিহুকে অন্তু নিজে থেকেও বেশি ভালোবাসে। তুমি আদৌ ভেবে বলছো তো? অন্তুর মতো ইনোসেন্ট একটা মেয়েকে এসবের মাঝে কেন ফাঁসাচ্ছ তুমি? মায়েরা মুখ বেঁকিয়ে আরিয়ানের দিকে আঙ্গুল তাক করে বলল, দেখো আরিয়ান, আমরা তোমার মতো এত ইমোশনাল না, বুঝলে? ইমোশন দিয়ে কিচ্ছু হয় না। আরিয়ান বলল, জাস্ট শাট আপ মায়েরা বলে চেঁচাতেই আরহাম টেবিলে একটা জোরে একটা পাঞ্চ মেরে বলে, এখানে কি শুরু করলি তোরা? আমাকে বুঝিয়ে বলতো। এখন আমাদের সব থেকে বড় টাস্ক হচ্ছে মিহুকে খুঁজে বের করা। তা না করে তোরা ঝগড়া করে যাচ্ছিস। এক একটা সেকেন্ড আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই মিহুর লাইফের রিস্ক বেড়ে যাচ্ছে। মায়েরা এবং আরিয়ান দুজনেই মাথা নাড়ায়, কিন্তু অন্তুকে নিয়ে মায়েরার মুখে এমন আজেবাজে কথা শুনে আরিয়ানের মাথা কাজ করা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে।
অন্তুর প্রতি সে প্রথম থেকে আরিয়ানের মনের গহীনে এক বিশেষ জায়গা রয়েছে, কিন্তু সে কি আদৌ জানে সে একজন ভুল মানুষকে মন দিয়ে বসেছে? আরিয়ানের ভাবনার মাঝে আরহামের ফোনে পুনরায় কল আসে। আরহাম কল রিসিভ করতে আরহামের অদরের কোণে আলতো বাঁকা হাসি ফুটে ওঠে। আরহামকে হাসতে দেখে মায়েরা এবং আরিয়ান দুজনেই অবাক হয়ে যায়। লেটস মুভ, আমাদের একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। আরহাম কথাটি বলেই বেরিয়ে যায়। অপরদিকে মেহবিনকে একটি বদ্ধ জায়গায় বন্দি করে রাখা হয়েছে। চারপাশে গুটগুটে অন্ধকার। মেহবিন ফিটফিট করে তাকিয়ে অন্ধকারের মাঝেও এক মহিলার অবয়ব দেখতে পেল। মহিলা ছেলেগুলোকে বলছে, ওকে মেরে দে এক্ষুনি, সময় নষ্ট করবি না একদম। আকবর হোসেন এবং আরহাম হাসান তালুকদারের কলিজার টুকরাকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে না, লাশ করে, যেমন আমার ছেলে এবং আমার স্বামী আমার কাছে ফিরে এসেছিল। কথাগুলো বলতে বলতে সে মহিলার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। মহিলার কথাগুলো শুনে ভয়ে হাত পা কাঁপাকাঁপি হয়ে যায় মেহবিনের। তার মানে শুধুমাত্র আরহামের প্রতি নয়, তার বাবার প্রতিও পুরনো ক্ষোভ থেকে মহিলাটি তাকে মেরে ফেলতে চাইছে। কিন্তু মহিলার গলার স্বর এত পরিচিত মনে হচ্ছে কেন? সে ভালো করে তাকাতে এক প্রকার থমকে যায়। আর কত কিছু আল্লাহ তাকে দেখাবে। শেষে কিনা নিজের আপন ফুফু তাকে মারতে চাইছে। সে তো জানতো তার ফুফু বিদেশে থাকে তার স্বামীর সঙ্গে, কিন্তু পুরনো শত্রুতার রেশে কিংবা তার বাবার সাথে কোনো যোগাযোগ নেই। কিন্তু ফুফু এখানে এলো কী করে? সে তার প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে গিয়েছে, নিজের ভাইয়ের মেয়েকে খুন করতে এত পরিকল্পনা করলো। মেহবিনের মাথা ঘুরাচ্ছে। একের পর এক কাছের লোকের থেকে আঘাত পেয়ে সে এক প্রকার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মিসেস জুলির কথা শুনে ৩-৪ জন ছেলে ভিতরে প্রবেশ করলো, যারা মেহবিনকে ধরে নিয়ে এসেছিল। মেহবিনের দিকে কেমন বিচ্ছিরি লোবাতো দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহবিনের ঘৃণায় গা রিরি করতে লাগলো তাদের দৃষ্টি দেখে। একজন মেহবিনকে উপর থেকে নিঃশব্দে ভালো করে পরখ করে নিয়ে বলল, একে কি এমনি এমনি মারবো? একটু টেস্ট করব না? কিন্তু ম্যাডাম তো আমাদের মেরে ফেলার অর্ডার দিয়েছে। আরে ম্যাডাম কিচ্ছু জানবে না। এমন সলিড মাল পেয়ে কীভাবে হাতছাড়া করি? ফিগার দেখেছিস ওর? লোকগুলোর কথা শুনে মেহবিনের গলা বয়ে শুকিয়ে যাচ্ছে। তবে কি তার শেষ পরিণতি এমন ভয়ঙ্করই হতে চলছে? বুক ফেটে কান্না আসছে তার। মনে মনে সে আল্লাহর নাম স্মরণ করছে। হঠাৎই তার স্মৃতির মধ্যে হাতছানি দিচ্ছে এক সুন্দর মুহূর্ত। অন্ধকারের মাঝে আলোর বার্তা হয়ে মেহবিনের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে আরহাম। আরহামের হাতের স্পর্শ পেয়ে চটজলদি আরহামের হাত আঁকড়ে ধরে মেহবিন। তাকে জড়িয়ে ধরে, যেন বিপদের মধ্যে সব থেকে বড় ভরসার জায়গা সে পেয়ে গেছে। আরহাম শক্ত করে মেহবিনকে জড়িয়ে ধরে, কিন্তু তার নিছকই মেহবিনের কল্পনা। নরপশুগুলো তার দিকে এগিয়ে আসছে। মেহবিন আরহাম সাহেব বলে চেঁচিয়ে ওঠে। অন্ধকারের মাঝে সে পশুগুলো ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে আরহাম গাড়ির সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। তার মস্তিষ্ক একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, যে করে হোক তাকে পৌঁছাতে হবে, না হলে তার প্রিয়সীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মেহবিন স্তব্ধ হয়ে বসে আছে। এত বড় ঘটনা কিভাবে মুহূর্তেই ঘটে গেল তার চোখের সামনে, অথচ সে কিছুই করতে পারল না। টপ টপ করে চোখের জল পড়তে লাগলো তার আঁখি জোড়া দিয়ে। মেহবিনকে কাঁদতে দেখে শক্ত করে বুকের মাঝে আঁকড়ে ধরে আরহাম। মেহবিন হিসকি তুলে কেঁদে যাচ্ছে। মেহবিনের কান্নার আওয়াজে আরহামের বুকের ভিতর মোচড় দিয়ে উঠেছে। কখনো খারাপ লাগলো, সে মেহবিনকে থামালো না। প্রিয়জনদের কাছে এতই বড় প্রতারণা সত্যি বেদনাদায়ক। তার মধ্যে সবেমাত্র বেশ কঠিন ধাক্কার সম্মুখীন হয়েছে মেহবিন। তাকে নিজেকে সামলানোর সময়টুকু দেওয়া তো প্রয়োজন। মেহবিনের মনে পড়ে যায় কয়েক ঘন্টা আগের কথা। লোকগুলো এগিয়ে আসছিল মেহবিনের দিকে। তখনই সেখানে একজন ছেলে এসে বলে, বস তাড়াতাড়ি আসুন, পাশের রুমে আগুন লেগেছে। আগুন লাগার শব্দ শুনে ছেলেগুলো দৌড়ে পাশের রুমে ছুটে চলে যায়। মেহবিন ভয়ে বড় জড়সড় হয়ে বসে থাকে। তখনই সেখানে হুট করে লুকিয়ে অন্তু চলে আসে। অন্তুকে দেখে আরেকটু পিছে হটে যায় মেহবিন। সে রাগে ক্ষিপ্ত হয়ে অন্তুর দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুমি তুমি এখানে কেন এসেছ? আর কত ঘৃণা পেতে চাও তুমি? কি মজা দেখতে এসেছ কি করে আমাকে দর্শন করে খুন করবে, সে মজা নিতে এসেছ? আচ্ছা বসো বসো, ভালো করে বসে মজা দেখো। তোমার থেকে আর কী বা আশা করা যায়, বেঈমান একটা। মেহবিনের শেষের কথাগুলো বুক ছেদ করে উঠল অন্তর। তার মা ছাড়া তার এই পৃথিবীতে কেউ নেই। সে মায়ের কঠিন রোগ ধরা পড়েছে। অনেক টাকা লাগবে। সেই টাকা জোগাড় করতে না পারলে তার মাকে বাঁচানো যাবে না। অন্তু যথাসাধ্য চেষ্টা করেছিল টাকা জোগাড় করার, কিন্তু সে ব্যর্থ হয়েছে। তখনই বিশাল এক অঙ্কের টাকার অফার পায় মিসেস জুলির কাছ থেকে। তখন নিজের বিবেক মনুষ্যত্ব এক প্রকার বিসর্জন দিয়ে নিজের প্রাণের প্রিয় বেস্ট ফ্রেন্ডকে তার শত্রুদের হাতে তুলে দেয় সে। কিন্তু মনের এক কোণে অনুতপ্তের এক আলোর রেশ ফুটে ওঠে। মেহবিনের থেকে বেঈমানির কটাক্ষ বাণী শুনে নিজেকে সামলাতে পারেনি সে। ছুটে চলে এসেছে। পাশের ঘরে আগুন সে নিজেই লাগিয়েছে। সে জানে তার মা যদি জানতে পারে
তা মেয়ে একজন মেয়ের জীবনের বিনিময়ে টাকা পাওয়া থেকে তা চিকিৎসা করাচ্ছে, তাহলে তো অন্তর মা এমনিতেই মারা যাবে। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস পেলে অন্ত মেহবিনের কাছে এগিয়ে মেহবিনের হাতের বাঁধন খুলতে খুলতে বলে, আমি জানি বোন, আমি তোর চোখে একজন বেঈমান নিকৃষ্ট একজন মেয়ে, আমি লোভী আমি জানি, কিন্তু শেষ সময়ে এসে আমার বিবেক আমাকে এখান অবধি নিয়ে আসতে বাধ্য করেছে। তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার সাথে চল, আমি তোকে তোর আরহাম সাহেবের কাছে পৌঁছে দিব। দয়া করে আমার কথাটা শোন প্লিজ। মেহবিন এক হ্যাঁচকায় অন্তর হাত সরিয়ে দিয়ে অন্তর গালে ঠাটিয়ে স্বর বসিয়ে দিয়ে বলে, লজ্জা করে না এই মুখ আমার সামনে আসতে? তুই তো বেস্ট ফ্রেন্ডের নামের কলঙ্ক, তোকে থুতু মারতে ইচ্ছে করে। কি করে ভাবলি আমি তোকে আবারও বিশ্বাস করব? এখানে থাকলে এমনিতেই তোকে মরতেই হবে মেহু, প্লিজ পিছনে একটা দরজা আছে, জলদি বেরিয়ে যা। মেহবিন এবং অন্তর কথা কাটাকাটির মাঝে অন্তর শুনতে পায় সেই ছেলেগুলোর পায়ের আওয়াজ। সেই ছেলেগুলো আসছে। অন্ত মেহবিনের হাত টেনে একেবারে জোর করে পিছনে দরজা দিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, মেহু তুই এক্ষুনি পালিয়ে যা। কিন্তু অন্তু, কোনো কিন্তু, পালিয়ে যা মেহবিন, সময় নেই, না হলে ওরা মেরে ফেলবে তোকে। প্লিজ চলে যা, আল্লাহর কসম তুই চলে যা, আমি ওদের হয়ে কাজ করেছি, ওরা আমার কিচ্ছু করবে না, তুই দয়া করে পালিয়ে যা। ততক্ষণে ছেলেগুলো রুমে ঢুকে চিল্লিয়ে বলে, কি হচ্ছে এখানে? ছেলেগুলোর কণ্ঠ শুনে মেহবিনের মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে সে দরজার সামনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে অন্তু। ছেলেগুলো মেহবিনকে না দেখে খেপে যায় এবং অন্তুকে দেখে তাদের বুঝতে বাকি থাকে না অন্তুর সব কাণ্ড ঘটিয়েছে। একজন ছেলে অন্তর গাল চেপে ধরে, কুত্তার বাচ্চা কি করলি তুই এটা? আমাদের থেকে এত মোটা অঙ্কের টাকা নিয়ে আমাদের সাথে বেইমানি করলি? আরেকজন ছেলেও তার সাথে তাল মিলিয়ে বলে, শালি একটা দুমুখো সাপ। অন্তর নিজের মুখ ছাড়িয়ে চেঁচিয়ে বলে, হ্যাঁ নিয়েছি টাকা, টাকার লোভে আমি অন্ধ হয়ে নিজের মনুষ্যত্ব এক প্রকার হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন আমি যা করেছি একদম সঠিক করেছি, তাতে আমার বিন্দুমাত্র আক্ষেপও নেই। সেই ছেলেটি অর্থাৎ মন্টু চেঁচিয়ে বলে, এত তেজ? এত কিছুর পরেও শালিকে ভালো করে ধরে ফেলতোরা, এত তেজ আমি আজকে কমাবো। এমনিতে ওই মেয়ে তো হাতের বাহিরে চলেই গেছে, খুঁজেও লাভ হবে না, কিন্তু একই কিছুতে ছাড়া যাবে না। আমাদের করা এতদিনের পরিকল্পনা বেচতে দিয়েছে, ও কিভাবে সমাজে মুখ দেখায় আমিও দেখব। মন্টুর কথায় সকলে তাল মিলিয়ে হিংস্র পশুর ন্যায় এগিয়ে যায় অন্তর দিকে। অপরদিকে মেহবিনও উপায় না পেয়ে দৌড়াতে থাকে। সে জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তাকে যে করে হোক আরহামের সাথে যোগাযোগ করতে হবে। অন্তুর যাই বলুক সে জানে অন্তুর জীবনে কতটা ঝুঁকিপূর্ণ, অন্তুকে বাঁচাতেই হবে তাকে। সে বেইমানি করলো, শেষ পর্যন্ত নিজের বিবেকের তাড়নায় পড়ে মেহবিনকে বাঁচিয়েছে, তাকেও যে করে হোক অন্তুকে বাঁচাতে হবে। হাঁটতে হাঁটতে মেহবিন এক গাড়ির সামনে চলে আসে। মেহবিনকে দেখে আরহাম গাড়ির ব্রেক কষে। পিছনে পুলিশের ফোর্সের গাড়িগুলোও ছিল। গাড়ি থেকে আরহাম বেরিয়ে আসে। আরহামের সঙ্গে মায়রা এবং আরিয়ানও বেরিয়ে আসে। আরহামকে দেখে এক দৌড়ে ছুটে গিয়ে আরহামকে জড়িয়ে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে হাঁপাতে থাকে মেহবিন। মেহবিনকে দেখে যেন কলিজায় পানি চলে আসে আরহামের। তার প্রেয়সীকে সে পেয়েছে, মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায় সে। তারপর আরহাম মেহবিনের গালে হাত রেখে বলে, তুমি ঠিক আছে তো মেহু? এভাবে কেন হাঁপাচ্ছ? আর সেই গুন্ডাগুলো কই যারা তোমাকে কিডন্যাপ করেছিল? মেহবিন জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, আমাদের হাতে সময় নেই আরহাম সাহেব, দ্রুত চলুন, না হলে অন্তুকে ওরা মেরে ফেলবে, চলুন প্লিজ। আরিয়ান উত্তেজিত হয়ে বলে, ওরা অন্তুকে মেরে ফেলবে মানে? কারা মেরে ফেলবে? কোথায় অন্তু? মায়েরা আরিয়ানকে শান্ত করে মেহবিনকে জানায় সে যেন তাদের সেখানে নিয়ে যায়। মেহবিন আরহাম সহ সকল পুলিশ ফোর্সকে নিয়ে সেই ডেরায় পৌঁছে যায়। পুলিশ এসেছে শুনে মন্টু, তার সেলাফেলা এবং মিসেস জুলি পালিয়ে যেতে চায়, কিন্তু তারা ব্যর্থ। পুলিশ তাদের অ্যারেস্ট করে ফেলে। মিসেস জুলি এবার আরহাম এবং মেহবিনের দিকে তাকায়। মেহবিন ঘৃণায় মুখ সরিয়ে ফেলে। তাদের পুলিশের গাড়িতে ওঠানোর সাথে সাথে আরিয়ান, আরহাম এবং মেহবিন মায়েরা সে রুমে ছুটে যায় যেখানে অন্তুকে রাখা হয়েছিল। মেহবিন রুমে গিয়ে মুখ চেপে চিৎকার করে ওঠে। আশেপাশে ছেঁড়া জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। পাশেই রয়েছে রক্তাক্ত নিস্তেজ অন্তু দেহখানা। মানুষ রূপে সে পশুগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে অন্তুকে। অন্তু ফিটফিট করে মেহবিনের দিকে তাকিয়ে আছে। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে যায় নিজের প্রিয় মানুষের এমন করুণ দশা দেখে। মেহবিন কাঁদতে কাঁদতে নিজের ওড়না দিয়ে এগিয়ে যায় অন্তুর কাছে। আরিয়ানও নিজেকে সামলিয়ে নিজের গায়ের ব্লেজারটুকু ভালো করে অন্তুর গায়ে জড়িয়ে রাখে। তার আঁখি জোড়া অশ্রুসিক্ত হয়ে উঠেছে। অন্তু মেহবিনের হাত খামনা চেপে কাঁপা কাঁপা গলায় বলল, সত্যি আজ আমি আমার বেইমানির শাস্তি পেয়ে গেলাম মেহু। অন্তর পরিণতির কথা ভাবতে ফের কেঁদে ফেলে মেহবিন। আরহাম তাকে বুকে আগলে রেখেছে। এত কিছুর মধ্যে মেহবিন বেশ বড় এক ট্রমার মধ্যেই রয়েছে। সকলে মিলে কিছুক্ষণ আগে অন্তুকে হসপিটালে নিয়ে এসেছে। আরিয়ান তার সর্বোচ্চ দিয়ে অন্তু চিকিৎসা করছে।
অন্তর অবস্থা বেশ খারাপের দিকে চলে যাচ্ছে। মায়েরা মিসেস জুলি এবং সেই দর্শকদের থানায় নিয়ে গেছে। অন্তর অবস্থা দেখে মেহবিন নিজেকে সামলাতে পারছে না, তাই আরহাম মেহবিনকে হসপিটালের বাহিরে বাগানে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পরে আরহাম মেহবিনকে সোজা করে বসিয়ে শান্ত গলায় বলে, স্টপ যান, আর কাঁদবে না। অনেক তো কেঁদেছ তুমি, তুমি কি বোঝো না? তুমি কাঁদলে আমার বুকে ব্যথা করে, যন্ত্রণা হয়, বেশ অদ্ভুত যন্ত্রণা হয়। কথাটি বলে মেহবিনের থুতনি উসুক করে পরম আদরে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মেহবিন কিছুটা শান্ত হয়। আরহাম আলতো সুরে প্রশ্ন করে, এখন কেমন লাগছে? তুমি ঠিক আছো তো? এখন একটু বেটার লাগছে। মেহবিনের উত্তরে আরহাম মেহবিনের হাত ধরে অনুনয়ের স্বরে বলল, যে কোনো সম্পর্কে শিকড় হচ্ছে বিশ্বাস। সে বিশ্বাসের শিকড় একবার নড়ে গেলে সে সম্পর্ক ভিত্তিহীন হয়ে যায়। ভালোবাসার থেকেও বিশ্বাসের মূল্য বেশি, প্রিয়সী। আরহামের কথাগুলো নীরবে শুনে আঁখি জোড়া বুঝে কিছুক্ষণ ভাবতে লাগলো মেহবিন। আর যদি সে আরহামের উপর একটু ভরসা করে বিয়ের দিন পালিয়ে না যেত, তাহলে এমন কিছুতেই ঘটতো না। অন্তরে পরিণতির জন্য তো কিছুটা হলেও সে নিজেও দায়ী। মেহবিনের ভাবনার মাঝে আরহাম ফের বলে, একটা অনুরোধ রাখবে প্রেয়সী? যতই কঠিন মুহূর্ত আসুক আমার উপর বিশ্বাস হারাবে না। তোমার আরহাম সাহেব সব সময় আমাদের ভালোবাসার হেফাজত করবে। মেহবিন নাক টেনে হিসকি তুলে কেঁদে দেয়। বুক ফেটে কান্না আসছে তার। মানুষটা তাকে কতটা ভালোবাসে। শুধুমাত্র তাকে তার শত্রুদের থেকে রক্ষা করার জন্য দিনের পর দিন নিজের ভালোবাসাকে লুকিয়ে রেখে বিয়ের মিথ্যে নাটক করে গেছে। অথচ মেহবিন শুধুমাত্র তাকে বলেই বুঝে গেছে। মেহবিন কিছুক্ষণ স্থির থেকে কান্না থামিয়ে আরহামের সাথে অন্তুর কেবিনের সামনে যায়। কাছের ভাগ থেকে অন্তুর নিস্তেজ মুখশ্রীখানা দেখা যাচ্ছে। অক্সিজেন দেওয়া হয়েছে অন্তুকে। শরীরে রক্তের পরিমাণও কম দেখা যাচ্ছে। আরিয়ান তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অন্য ডক্টরদের সাথে নিয়ে চিকিৎসা করে যাচ্ছে অন্তুর, যেন অন্তুকে বাঁচানো যায়। কিন্তু অন্তুর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গেছে। মানুষরূপী পশুগুলো অন্তুর দর্শনের পরে তাকে বেশ কিছুক্ষণ ছুরি দিয়ে আঘাত করেছে। আরিয়ান একের পর এক ইঞ্জেকশন পুশ করে যাচ্ছে অন্তুর শরীরে। বেশ কয়েক ব্যাগ রক্ত ইতিমধ্যে অন্তুর শরীরে দেওয়া হয়েছে, কিন্তু তেমন সুবিধা হচ্ছে না। আরিয়ানের অবস্থা পাগলের মতো হয়ে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে অন্তুর অবস্থা ততই অবনতির দিকে যাচ্ছে। মেহবিন কাছের ফাঁক থেকে সব কিছু দেখে বেরিয়ে বলে, সব দোষ আমার, আমার দোষ। আজ অন্তুর কিছু হয়ে গেলে আমি অন্তুর মাকে কি করে জবাব দিব? আমিও তো দোষী। আমার বন্ধুটা আমার জন্য শেষ হয়ে যাবে, তাহলে তো আমিও খুনি। মেহবিনের কথা শুনি আরহাম মেহবিনের বাহু চেপে শক্ত গলায় বলে, এইসব কি বলে যাচ্ছ মেহবিন? এখানে তোমার কোথায় দোষ? ওই দর্শকরা আজ অন্তুর এই অবস্থার জন্য দায়ী। তার জন্য ওরা যথাযথ শাস্তি পাবে। কিন্তু ওদের টার্গেট তো অন্তু ছিল না আরহাম সাহেব, আমি ছিলাম। আমাকে বাঁচাতে গিয়েই তো অন্তুর এই অবস্থা হলো। আমি দোষী আরহাম সাহেব। অন্তু যদি বেঁচে না থাকে কি হবে আরহাম সাহেব? আমি অন্তুর মাকে কি জবাব দিব? মেহবিন কথাগুলো বলতে বলতে মাটিতে বসে পড়ে। মাথায় হাত দিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। আরহামও মেহবিনের পাশে বসে মেহবিনের গালে হাত রেখে বলে, লিসেন মেহবিন, আমার কথা বোঝার চেষ্টা করো তুমি। এত কিছুর মধ্যে তোমার দোষ নেই। অন্তু অন্যায় করেছে বলে আজ তার এই দশা। হ্যাঁ, কিন্তু শেষ মুহূর্তে এসে নিজের ভুল বুঝতে পেরে নিজের জীবনের বিনিময়ে তোমাকে বাঁচিয়েছে। তাই ওই দর্শকদের সব ক্ষোভ অন্তুর উপর গিয়েছে। এতে তোমার দোষ নেই মেহবিন। প্লিজ নিজেকে এভাবে দোষারোপ করো না। কিচ্ছু হবে না অন্তুর। আরিয়ান একজন গ্রেট ডক্টর। আরিয়ান তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অন্তুকে ঠিক বাঁচিয়ে নেবে। আমাদের শুধু মহান আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলছেন, বিপদ যত বড় হবে প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন বিপদে পেলে। যে লোক তাতে বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আরহামের কথা শুনে নিজের ভুল ভাবনা থেকে বেরিয়ে এলো মেহবিন। এখন তাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। মেহবিন দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলল, আরহাম সাহেব, আমার খুব কষ্ট হচ্ছে, একটু শান্তি লাগবে। আপনি কি আমায় সেই শান্তির সন্ধান দিতে পারবেন? প্রেয়সীর আবদার ফেলতে পারল না আরহাম। অকপটে বুঝে ফেলল মেহবিন এই মুহূর্তে কি ঠিক কী চাইছে। আরহাম সামান্য হেসে মেহবিনকে বুকে নিয়ে আলতো করে মেহবিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মেহবিন যেন অনেকদিন পরে শান্তির ঠিকানা খুঁজে পেল। কম ঝড় তো আর বয়ে যাচ্ছে না তাদের উপর দিয়ে। আজ আরহামের ভালোবাসার ছোঁয়ায় একটু একটু করে তাদের জীবনের ঝড় যেন থেমে যাচ্ছে। মেহবিন ঘুমের দেশে অজান্তে তলিয়ে গেল। মেহবিনকে ঘুমিয়ে যেতে দেখে আরহাম মেহবিনকে কোলে নিয়ে আরিয়ানের কেবিনে থাকা ছোট্ট রেস্ট রুমে শুইয়ে দেয় এবং একজন নার্সকে মেহবিনের দায়িত্ব দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। হুট করে তার নেত্রপল্লব ক্রোধের টকবকে লাল হয়ে যায়।
আজ যাদের জন্য মেহবিন এত কষ্ট পাচ্ছে, একটি মেয়ের জীবন আজ যাদের জন্য ঝুঁকিতে, তাদের সে কিছুতেই ছাড়বে না। মায়েরা অফিসে বসে মিসেস জুলির একের পর এক ফাইল চেক করে যাচ্ছে। তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং সে ছেলেগুলোকেও মায়েরার পাশের রুমে রাখা হয়েছে, যেখান থেকে শোনা যাচ্ছে সে ছেলেগুলোর ভয়ঙ্কর আর্তনাদ। সে আর্তনাদ শুনে মায়েরার অদরের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। অফিসার আরহাম হাসান তালুকদারের হাতে পড়েছে তারা। আরহাম তার কাঠের লাঠি দিয়ে সব কয়টা দর্শকদের ইচ্ছে মতো মেরে যাচ্ছে। যতবারই তার চোখের সামনে মেহবিনের অসহায় মুখশ্রী এবং অন্তসের রক্তমাখা নিস্তেজ দেহখানা বেশি উঠছে, ততবারই মস্তিষ্কে রক্ত চেপে উঠেছে। অন্যান্য পুলিশেরাও আরহামের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠছে। আরহাম সেই মন্টুর বুক বরাবর লাথি মেরে গর্জন করে বলে ওঠে, জানোয়ার, তোদের সাহস হলো কি করে আমার বউকে স্পর্শ করার? তোরা আমার ফুলের মতো পবিত্র বউকে কলুষিত করতে চেয়েছিলি। কাপুরুষরা, তাকে কিছু করতে পারলি না বলে অন্তর মতো মেয়েটাকে। আরহাম আর কিছু বলতে পারল না। পা থেকে মাথা অবধি নিজের ক্ষোভ ঝাড়তে লাগলো। দর্শকগুলো মার খেয়ে একেবারে রক্তাক্ত হয়ে নিস্তেজ হয়ে রয়েছে। আরহাম আরেকজনের চুলের মুঠোয় দিয়ে চিৎকার করে বলে, আজ তোদের এমন অবস্থা করব যেন তোদের অবস্থা দেখে কোনো অমানুষ যেন কোনো মেয়েকে দর্শন করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকানোর সাহস না পায়। প্রায় টানা 2 ঘন্টার পরে আরহাম বেরিয়ে একজন সাব ইন্সপেক্টরকে নির্দেশ দেয়, ওদের কোনো রকম চিকিৎসা করানো হবে না, এভাবে পৌঁছতে থাকবে নরকের কিটগুলো। ওদের এই অবস্থার ছবি তুলে মিডিয়াতে পাঠিয়ে দিন, আমি ওদের ব্রেকিং নিউজে দেখতে চাই। গট ইট? অফিসার আরহামের আদেশ শুনে দ্রুত পাশের রুমে চলে যায়। আরহাম মায়েরার কেবিনে গিয়ে বসে থাকে। মায়েরা এক পলক আরহামের দিকে তাকিয়ে প্রশ্ন করে, মিসেস জুলিকে জিজ্ঞাসাবাদ কি তুমি করবে আরহাম? তিনি পাশের রুমেই অপেক্ষা করছেন। আরহাম বাঁকা হেসে জবাব দেয়, অবশ্যই, ওনার সাথে আমার বিশেষ জিজ্ঞাসাবাদ পর্ব সারতে হবে, অনেক পুরনো হিসাব চুকাতে হবে, তাই না? আজ যা কিছু হয়েছে সব কিছু তো ওই জঘন্য মহিলাটির জন্যই হয়েছে। অন্তুর মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তিনি দিনের পর দিন অন্তুকে ইউজ করে গিয়েছে। আমার থেকে আমার প্রেয়সীকে কেড়ে নিতে চেয়েছে। আজ ওনাকে সব কিছুর জবাব দিতে হবে বলে আরহাম উঠে দাঁড়ায়। আরিয়ান হতাশ হয়ে অন্তুর পাশে বসে পড়ে। অন্তুর অবস্থা অবনতির দিকে। অন্যান্য ডক্টররা এক প্রকার হাল ছেড়ে দিয়েছে। অন্তুর বেঁচে থাকার আশা একেবারেই নেই। আরিয়ান তা বুঝতে পেরেও মানতে চাইছে না। আরিয়ান অন্তুর হাত ধরে কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, অন্তু, কেন এমনটা করলে? কি অদ্ভুত দেখো, আজ এত কিছুর পরেও তোমার উপর বিন্দুমাত্র ঘৃণা আসছে না। কতজনই বা পারে নিজের ভুলটাকে এভাবে শুধরে নিতে, নিজের জীবনের বিনিময়ে অন্যকে বাঁচিয়ে তুলতে। সত্যিই তুমি অনন্যা, একটা বার চোখ মিলে তাকাও। আরিয়ান কথাটি বলে পরম যত্নের সাথে অন্তুর মাথায় হাত বোলায়। মেয়েটি নিজের মায়ের জন্য মিসেস জুলির কথায় এতদিন কাজ করে এসেছে, তবুও শেষ পর্যন্ত নিজের ভুলটাকে বুঝে মেহবিনকে বাঁচিয়ে নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অন্তুর জন্মের সময় তার বাবা মারা যায়। ছোটা থেকেই একা মাকে নিয়ে সংগ্রাম করে যাচ্ছে সে। কষ্টে করে নিজে টিউশনি করে পড়াশোনা চালিয়ে গেছে। আরিয়ানের মনের সবটুকু জুড়ে অন্তু এই কয়েকদিনে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছিল। অন্তু যেদিন প্রথম আরিয়ানদের বাসায় এসেছিল তখনই আলাদা এক ভালো লাগা কাজ করছিল অন্তুর প্রতি আরিয়ানের। আজও সেই কথা মনে পড়ে গেলে অদরের কোণে মুচকি হাসি ফুটে ওঠে আরিয়ানের। আরিয়ানকে বোকা বানাতে গিয়ে নিজেই মেঝেতে গিয়ে পড়ে গিয়েছিল অন্তু। তা দেখে আরিয়ানের সেই কি হাসি, বাঁকা দাঁতের হাসির সৌন্দর্যে সেদিন অন্তু মুগ্ধ হয়ে গিয়েছিল। অথচ আজ সেসব দিন অতীত, সুখময় এক অতীত। আরহাম মিসেস জুলিকে যেখানে রাখা হয়েছে সেখানে যায়। আরহামকে দেখে তাচ্ছিলের এক হাসি দেয় মিসেস জুলি। আরহামের আঁখি জোড়া দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে। মহিলা না হলে এতক্ষণে মিসেস জুলিকে গলা টিপে মেরে দিত। আজ মিসেস জুলির মতো জঘন্য মহিলার জন্য এতগুলো জীবন বিপন্ন। আরহাম এবং মেহবিন এতদিন আলাদা ছিল, এমনকি অন্তুর এমন করুণ পরিণতির জন্য মিসেস জুলিই দায়ী। আরহাম মিসেস জুলির সামনে গিয়ে হাত মুঠো করে শক্ত গলায় বলল, কেন আপনার নোংরা গেমে অন্তুর মতো মেয়েকে ইউজ করলেন? আজ মেয়েটা মৃত্যুর পথযাত্রী। আরহামের প্রশ্নে মিসেস জুলি বলে ওঠে, বেচারা অন্তু ভেবেছিল আমি শুধু তোমার থেকে মেহবিনকে আলাদা করতে চাই বলে মেহবিনকে নিজের কাছে নিয়ে আসবো, তাই তো টাকার বিনিময়ে আমার হয়ে এতদিন ধরে কাজ করে এসেছে। কিন্তু যখনই সে জানতে পারে আমি মেহবিনকে মেরে ফেলবো, বন্ধুত্ব টানে একেবারে ছুটে এসে আমার সব প্ল্যানে জল ঢেলে দেয়। ব্লাডি গার্ল। তাই আমার ছেলেরা তাকে যথার্থ শাস্তি দিয়েছে। আরহাম খেপে গিয়ে টেবিলে জোরে বাড়ি দিয়ে বলে, এতটা জঘন্য মানুষ কি করে হয়? নিজের ভাইয়ের মেয়েকে শেষে কিনা আপনি দর্শন করিয়ে মেরে ফেলতে চাইছিলেন? এতটা নির্মম কি করে হলেন আপনি? আপনাকে নিজের খালা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। মিসেস জুলির সঙ্গে সঙ্গে চেঁচিয়ে জবাব দেয়,
কিসের ভাইয়ের মেয়ে? হ্যাঁ, ওই মেয়ে কোনো আমার ভাইয়ের মেয়েই না। আকবর হোসেন আমার সৎ ভাই, আর ওই মেহবিন আমার সৎ ভাইয়ের মেয়ে। তোমার মাও তো আমার সৎ বোন। সৎ কখনো আপন হয় না। শুধুমাত্র আমি নিজের পছন্দে পালিয়ে বিয়ে করেছি বলে আমাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আকবর। আমি দ্বিতীয় পক্ষে ছিলাম বলে তোমার মা মামারা সবসময় নিজেদের কর্তৃত্ব ফলাতে চেয়েছে আমার উপরে। সেটা আপনার ভালোর জন্যই করা হয়েছে মিসেস জুলি। আপনি একজন ড্রাগ ডিলারের হাত ধরে পালিয়েছিলেন। সে অসৎ মানুষের সাথে থেকে আপনিও আজ এমন জঘন্য পর্যায়ে চলে গেছেন। লজ্জা করে না? এত বড় অপরাধ করেও এভাবে চেঁচিয়ে যাচ্ছেন। মিসেস জুলি অট্টহাসিতে ফেটে পড়ে। আরহাম শক্ত মুখে দাঁড়িয়ে রয়েছে। রাগে তার হাত পা কাঁপছে। মিসেস জুলি হঠাৎ হাসি থামিয়ে বললেন, দিলারকে আমি ভালোবাসতাম। দিলার আমার ভালোবাসা পেয়ে একটু একটু করে ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু তুই কি করলি? আমার দিলারকে মেরেই ফেললি। এমনকি আমার 10 বছর ছেলেকেও মেরে ফেললি তুই। তখন মনে হয়নি আরহাম, তোর খালা কিভাবে বাঁচবে স্বামী সন্তান ছাড়া, ভালোবাসা ছাড়া? না ওই আকবর হোসেন ভেবেছে, আর না তুই ভেবেছিলি। আকবর আমাকে সাহায্য করেনি, কারণ আমি তার অমতে বিয়ে করেছি। আমাকে একেবারে নিঃস্ব করে দিয়েছিলি তোরা। তাই আমি তোদের সব থেকে কাছের মানুষ মেহবিনকে শেষ করে দিতে চেয়েছিলাম। বুঝাতে চেয়েছিলাম কাছের মানুষের মৃত্যু ঠিক কতটা কষ্ট দেয়, কতটা গভীর যন্ত্রণা হয়। আমার আজও মনে পড়ে, আমার বুক শূন্য করে আমার ছোট্ট ছেলেটার লাশ আমাদের বাড়িতে এসেছিল। একদিকে দিলারের লাশ, আরেকদিকে আমার ছেলের লাশ। আমার কি অবস্থা হয়েছিল সেদিন? আচ্ছা, আমার ছোট্ট ছেলেটা কি করেছিল? কেন তাকে মেরেছিস? মিসেস জুলির কথা শুনে আরহামের মনে পড়ে যায় 3 বছর আগের কথা। গোপন সূত্রে সে জানতে পেরেছিল দিলার আজ বড় মাফিয়া। রিকের সাথে ডিল ফাইনাল করতে এসেছে শহরের একটা ক্লাবে। রিকের সাথে এক পর্যায়ে বেশ ঝামেলা হয় দিলারের সাথে তার ছোট্ট ছেলেটিও ছিল। দিলারকে মারতে গিয়ে তখন দিলারের ছেলের উপর গুলি ছোড়ে রিক। তখন পাগল প্রায় হয়ে রিকের উপর পাল্টা গুলি চালায় দিলার। উপর মহলের নির্দেশে আরহামরা সেখানে গিয়ে আক্রমণ করে, কিন্তু দিলার পালিয়ে যেতে নিলে আরহাম তাকে ইনকাউন্ট করে। তখনই সেই গুলিতে মারা যায় দিলার। কিন্তু রিকের লোকেরা মিসেস জুলিকে ভুল তথ্য দিয়েছে যে দিলারের সাথে তাদের ছেলেকেও আরহাম মেরেছে। আরহাম কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, দিলার তার অন্যায়ের শাস্তি পেয়েছে, কিন্তু ইরাককে আমি মারিনি। আপনি এতদিন ভুল জেনেছেন। রিক মেরেছিল ইরাককে। মিসেস জুলি আরহামের দিকে তাকাতে আরহাম মাথা নুইয়ে ঘৃণার সুরে বলে ওঠে, একজন অপরাধীর জন্য এতদিন ধরে কম পাপ করেননি আপনি। বুলটাকে পুঁজি করে আমার প্রেয়সীকে টার্গেট করে আমাদের শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু দিন শেষে আদৌ কি পেলেন আপনি? একজন মেয়ে আজ তার জীবন হারাতে চলেছে শুধু আপনার জন্য। আমি আপনার সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, জেলে আজীবন একরাশ মানসিক অশান্তি নিয়ে পৌঁছে মরবেন আপনি। কথাটি বলে আরহাম বেরিয়ে যায় গটগট পায়ে। অপরদিকে মেহবিন নামাজে দুহাত তুলে মোনাজাত করে আল্লাহর দরবারে অন্তুর জন্য দোয়া করে। তারপর নিজেকে শান্ত করে দৃঢ় পায়ে অন্তুর কেবিনের দিকে যায়। অন্তু যা করেছে তারপরে তার উপর কোনো প্রকার ঘৃণা নেই মেহবিনের। নিজের জীবনকে বিপন্ন করে মেহবিনকে সে বাঁচিয়েছে। অন্তুকে দেখার শক্তিটুকু সে পাচ্ছে না। সে কেবিনের বাহিরে দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছে। তার আঁখি জোড়া শুধুমাত্র তার আরহাম সাহেবকেই খুঁজে বেড়াচ্ছে। অবশেষে একজোড়া ভরসার হাত খুঁজে পেল মেহবিন। আরহাম এসে শক্ত করে মেহবিনের হাতখানা মুঠোয় পরে নিল। আরহামকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল মেহবিন। হিসকি তুলে কাঁদতে কাঁদতে সে বলে, আরহাম সাহেব। অন্তু আর কিছু বলতে পারল না সে। সময়ের সাথে সাথে কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। আরহাম মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো চিন্তা করো না প্রিয়সী। আজ অন্তর অবস্থার জন্য যারা দায়ী, যাদের জন্য এতদিন আমরা কষ্ট পেয়েছি, আলাদা থেকেছি, আজ সকলকে তোমার আরহাম সাহেব শাস্তি দিয়েছে। মিসেস জুলির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি করব। আরহামের কথা শুনে কিছুটা হলেও শান্ত হলো মেহবিন। তাদের কথার মাঝে একজন মধ্যবয়স্ক মহিলা দৌড়াতে দৌড়াতে মেহবিনের কাছে ছুটে আসে। তিনি সম্পর্কে অন্তুর মা। অন্তুর মাকে দেখে মেহবিন অন্তুর মায়ের হাত ধরে বলে, আন্টি আপনি এখানে? আপনি এই শরীর নিয়ে কেন আসতে গেলেন? অন্তুর মা কাঁদতে কাঁদতে বলে, আমি নিউজ দেখেছি মা। আমি কি করে না আসে পারি মা বলো? ছোটোবেলা থেকে কম কষ্ট করেনি আমার মেয়েটা। সে আজ মৃত্যু পথযাত্রী। আজ আমার মেয়ে সমাজের কাছে দর্শিতা। আমি কি করে সহ্য করব মেয়ের এই দশা? অন্তুর মায়ের কথা শুনে মেহবিন কী বলবে বুঝতে পারে না। কিন্তু আজ অন্তু তাকে না বাঁচালে সেও আজ দর্শিতার রূপে সমাজের কাছে পরিচিত পেত। তখন কেমন হতো তার জীবন? অন্তুর মা ফের বলে, মেহুমা, আরহাম বাবা, আমাকে তোমরা আমার মেয়ের কাছে দয়া করে নিয়ে যাও। অন্তুর মায়ের কথায় অন্তুর মাকে কেবিনে নিয়ে আসা হয়। আরিয়ানকে অন্যান্য ডক্টররা বোঝাতে বোঝাতে ক্লান্ত, কিন্তু আরিয়ান কিছুতে বুঝতে চাইছে না যে অন্তু বাঁচবে না।
ডক্টর শৈবিক বলে, ডক্টর আরিয়ান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওনার শরীর থেকে অনেক ব্লাড লস হয়ে গেছে, ওনাকে বাঁচানো সম্ভব নয়। শৌভিকের কথা শুনে মেহবিন থমকে যায়। অন্তুর মা মুখ চেপে কেঁদে ওঠে। জাস্ট স্টপ, আমি আরও বড় বড় ডক্টরের হায়ার করব। দরকার পড়লে আমি আমার অন্তুকে দেশের বাহিরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, তবুও ওকে বাঁচতেই হবে। কথাটি বলি আরিয়ান অন্তুর পাশে বসে অন্তুর গালে হাত রেখে অনুরোধের সুরে বলে, অন্তু, এই অন্তু, দয়া করে চোখটা খোলো লক্ষ্মীটি। দেখো, কেউ তোমার উপর রেগে নেই, সবাই তোমাকে ভালোবাসবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কখনো বলা হয়ে ওঠেনি, তবে আজ বলছি। হ্যাঁ, আমার মনের গহীনে অন্তু নামক মেয়েটির বসবাস, যে হুট করে ঝড়ের মতো আমার জীবনে এসেছিল, কিন্তু আমি তাকে ঝড়ের মতো হুট করে আমার জীবন থেকে বিলীন হয়ে যেতে দিব না। আরিয়ান কথাটি বলে কেঁদে ফেলে। আরহাম গিয়ে আরিয়ানের কাঁধে হাত রাখে। বড্ড বেশি ভালোবেসে ফেলেছে তার ভাই অন্তুকে, সে নিজেও উপলব্ধি করেছে ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা কতটা তীব্র। তখনই অন্তু হুট করে মৃদু মৃদু করে আঁখি জোড়া মিলে তাকায়। মেহবিন তা দেখে খুশি হয়ে বলে, সবাই দেখো, অন্তুর জ্ঞান ফিরেছে। আরিয়ান তা দেখে খুশি হয়ে অন্তুর হাত ধরে বলে ওঠে, আমি জানতাম তোমার কিচ্ছু হবে না, আল্লাহ ঠিক আমার প্রার্থনা শুনবে। অন্তু মেহবিনকে হাত বাড়িয়ে ডাকে। মেহবিন অন্তুর কাছে গিয়ে অন্তুর কপালে চুমু দিয়ে বলে, এখন সব ঠিক হয়ে যাবে অন্তু, তুই আমার জন্য যা করলি, এখন শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। অন্তু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আমি আমার বেইমানি শাস্তি পেয়েছি মেহু, তুই আমাকে সব সময় ভালোবেসেছিস, কিন্তু আমি শেষে তোকে বিপদের মুখে ঠেলে দিলাম। প্লিজ অন্তু, এসব কথা বাদ দে, অনেক তো হয়েছে। আরহামের কথায় অন্তু বলে ওঠে, না আরহাম ভাইয়া, আমাকে বলতে দিন, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনারা বড় মনের মানুষ, তাই আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার হয়ে শুধু একটা উপকার করবেন আপনারা, আমার অসুস্থ মাকে দেখে রাখেন। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। এইসব বলার মানে কি? কিচ্ছু হবে না তোমার, আমি একজন ডক্টর হয়ে বলছি তোমাকে। আরিয়ানের কথায় অন্তু আলতো হেসে জবাব দেয়, সময় আজ বড্ড কম আরিয়ান ভাইয়া। অন্তুর কথা শুনে সকলে অবাক হয়ে ওঠে। সময় কম মানে কি? কিচ্ছু হবে না তোমার, আমি তোমায় আগলে রাখবো আমার মনের গহীনে, রেখে দিব আজীবন। আমি তো সব সময় আপনার মনের গহীনেই ছিলাম, আছি, আজীবন থেকে যাব। এখন আমাকে আমাদের ক্ষণিকের ভালোবাসার স্মৃতিকে নিয়ে বিদায় নিতে হবে। বিচ্ছেদ যে আসন্ন, আমাদের ভালোবাসার কাছে দুনিয়ার সকল বিচ্ছেদ ফিকে হয়ে যাবে অন্তু। তুমি থেকে যাও শুধু। থেকে গেলাম আপনার হয়ে, কথা দিলাম, আমি না থাকলেও আপনি সর্বদা আমায় ক্ষণে ক্ষণে প্রকৃতির মাঝে উপলব্ধি করবেন। ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি আপনাকে। আমি বেইমানি করলেও আমার ভালোবাসায় কোনো মিথ্যে ছিল না আরিয়ান ভাইয়া। আরিয়ান শুধু চুপচাপ হাত মুঠো করে অন্তুর কথা শুনে যাচ্ছে। হুট করে অন্তুর শ্বাসকষ্ট বেড়ে যায়, চোখে মুখে ভয়ঙ্কর অন্ধকার হানা দিচ্ছে। মৃত্যু যে আজ তার আসন্ন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবুও বহু কষ্টে সে আরিয়ানের দিকে হাত বাড়িয়ে অনুনয়ের সুরে বলল, শেষবারের মতো আমায় একটু ভালোবাসা দিবেন আরিয়ান, আমার যে আপনার ভালোবাসার বড্ড বেশি প্রয়োজন। আরিয়ান ছুটে গিয়ে শক্ত করে অন্তুকে বুকে জড়িয়ে পরম ভালোবাসা নিয়ে ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বিড়বিড়িয়ে বলে, তোমায় আমি হৃদমাজারে আবদ্ধ করে দিব, কোথাও যেতে পারবে না তুমি। অন্তু মুচকি হেসে আরিয়ানের শার্টের কলার চেপে ধরে আস্তে আস্তে আরিয়ানের বুকে ডলে পড়ে। তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে, হৃদস্পন্দন থেমে যায়। আরিয়ান তো উপলব্ধি করতে পারে আরিয়ানের আঁখি জোড়া বেয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। অন্তুর নিবদ্ধ আঁখি জোড়াতে গড়িয়ে পড়ে। মেয়ের মৃত্যুতে অজ্ঞান হয়ে পড়ে অন্তুর মা। আরহামও মাথা চেপে বসে পড়ে। মেহবিন স্তব্ধ হয়ে যায়। মায়েরা এসে এমন দৃশ্য দেখে কেঁদে ফেলে। আরিয়ান অন্তুর নিত দেহকে আঁকড়ে ধরে বসে আছে। হুট করে কারো হাতের শীতল স্পর্শে কেঁপে উঠতে নিজের শাড়ি খামছে ধরল মেহবিন। আঁখিজোড়া অদ্ভুত ভালো লাগা নিয়ে নিবদ্ধ করে ফেলল, কারণ সে জানে বরাবরের মতে তার সামনে ভালোবাসার মানুষ তার আরহাম সাহেবই রয়েছেন। আরহাম সাহেব হাত বাড়িয়ে মেহবিনের ললাটে চুমু দিয়ে ললাটের টিপখানা ঠিক করে দিল। হলুদ রঙের শাড়ি, তার সাথে কাঠগোলাপের গহনাতে অপরূপ শুভ্রের ন্যায় সৌন্দর্য ফুটে উঠেছে তার প্রেয়সীর মুখশ্রীতে। মুখে নেই আলাদা কোনো কৃত্রিম সাজার ছোঁয়া। আরহামের নির্দেশে মেহবিনের মুখশ্রীতে কোনো প্রকার কৃত্রিম মেকআপের প্রলেপ দেওয়া হয়নি। সাধারণ সাজের মাঝে অসাধারণ সৌন্দর্য ফুটে ওঠে মেহবিনের। আজ মেহবিন আর আরহামের গায়ে হলুদ। হ্যাঁ, আজ শত বাধা অতিক্রম করে আবারও এক হতে চলেছে তারা। অন্তু মারা যাওয়া 3 মাস পেরিয়ে গেছে। এই 3 মাসে মেহবিন নিজের বাড়িতেই ছিল তার বাবার সাথে, কারণ সামনে তার ইয়ার সেন্স পরীক্ষা ছিল। শিরিন বেগম ঠিক করেছিলেন পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ঘরের বউকে স্বীকৃতি দিয়ে ঘরে তুলবেন।
অন্তু চলে যাওয়াতে সকলের মনের উপর বেশ একটা প্রভাব পড়েছিল, বিশেষ করে আরিয়ানের উপর বেশ ক্ষতিকর প্রভাব পড়ে। সে এক প্রকার ছন্নছাড়া হয়ে গেছে। যদিও সকলের সামনে নিজেকে ঠিক দেখালেও দিন শেষে রাতের অন্ধকারে অন্তুর বিরহে তার বুক কেঁদে ওঠে। অন্তুও অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে। সে দর্শক এবং মিসেস জুলি এখনও জেলে। তাদের রায় এখনও আদালত দেয়নি, তবে কেস চলছে। সব মিলিয়ে সকল প্রতিকূলতাকে কাটিয়ে আরহাম এবং মেহবিনের কালকে আবারও বিয়ে সম্পূর্ণ হবে। মেহবিনের ঘরে তার কাজিনেরা তাকে সাজিয়ে চলে গিয়েছে। তখনই সকলের অগোচরে সেখানে হুট করে আরহাম চলে আসে। আরহামের ছোঁয়ায় মেহবিন লজ্জায় মুখ ফিরিয়ে চলে যেতে নিলে আরহাম মেহবিনের হাত খপ করে ধরে তার মুখ মেহবিনের কানের নিকট নিয়ে পিষপিষিয়ে আওড়ালো, ওগো হৃদয়হরণী, আমার হৃদয়খানা চুরি করে পালিয়ে যাচ্ছ? ভুলে যেও না, অফিসার আরহামের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আমি চুরি করেছি আপনার হৃদয়? ইস, বললেই হলো। মেহবিন কিছুটা তোতলিয়ে কথাটি বলে মেঝের দিকে তাকিয়ে রইল। আরহাম মেহবিনকে টেনে মেহবিনের ললাটে থাকা কেশগুলো আলতো করে সরিয়ে কানের নিচে গুজে দিয়ে বলল, চুরি তো অবশ্যই করেছ, তাও আবার বিরাট চুরি, হৃদয় হরণের মতো চুরি। এর বেশ কঠিন শাস্তি হবে, কিন্তু সামান্য হৃদয়টুকুই তো চুরি করেছি, তাতে কি আমার মহাভারত অসাধ্য হয়ে গেল শুনি? মেহবিন মুখ বেঁকিয়ে প্রশ্ন করল আরহামকে। আরহাম আলতো হেসে জবাব দিয়ে বলল, বেশ বিরাট ক্ষতি হয়ে গিয়েছে ম্যাম। আমার হৃদয় জুড়ে আপনি এমনভাবে বিচরণ করেছেন, আমার সাধ্য নেই আপনাকে দূরে সরানোর। মেহবিন চুপ থাকলে আরহাম আবারও বলে ওঠে, কখনো ছেড়ে যেও না প্রেয়সী, তুমি যে আমার ব্যক্তিগত সুখ। মেহবিন আরহামের বুকে মাথা রেখে উত্তর দেয়, কখনোই ছেড়ে যাব না। মৃত্যু ব্যতীত কেউ আপনার থেকে আমায় আলাদা করতে পারবে না। দরজার অপর থেকে ডাক পড়তে আরহাম এবং মেহবিনের হুঁশ ফিরে আসে। সকল কাজিনেরা মেহবিন এবং আরহামকে একত্রে দেখে হুহা করে হেসে ওঠে। একজন হাসতে হাসতে বলে, কি আরহাম ভাই, বউকে না দেখে থাকতে পারছো না? আরেকজন তাল মিলিয়ে দেখে, মেহবিনও কি কম যায় নাকি? দেখছিস না কিভাবে বরকে জড়িয়ে ধরেছে? কেউ যেন এসে তার এত হ্যান্ডসাম বরকে টুকুস করে নিয়ে চলে যাবে। বলেই হাসলো। আরেক দফায় সবাই হেসে ওঠে। মেহবিন তৎক্ষণাৎ আরহামকে ছেড়ে শাড়ির আঁচল ধরে বারবার মুচড়ে যাচ্ছে হাত। আরহাম নিচের দিকে তাকিয়ে আলতো করে মুচকি হাসে। মেহবিন এক পলক সেই হাসির দিকে তাকায়। আরহামের আলতো মুচকি হাসি যেন তার সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করে তুলেছে। আরহাম এবং মেহবিনকে স্টেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু আরহাম বায়না ধরেছে তার বউকে সে সর্বপ্রথম হলুদ লাগিয়ে দিবে। আরহামের আবদারে সে আলতো করে মেহবিনের ললাটে সামান্য হলুদ ছুঁয়ে দিয়ে চুমু দিয়ে দেয়। সকলে তা দেখে মুচকি মুচকি হাসতে থাকে। মেহবিন তাতে আরেক দফা লজ্জা পেলেও আরহামের তাতে বিন্দুমাত্র লজ্জাও নেই। সে তো হাতে হাত দিয়ে তার লজ্জাবতী বউকে দেখতে ব্যস্ত। আরহাম পিষপিষিয়ে শুধালো, ওগো আমার লজ্জাবতী, এখনই সব লজ্জা পেয়ে বসলে? চলবে বুঝি? বাসর রাতের জন্যেও তো কিছু মনের কুঠিরে জমি রাখতে পারো, তাই না? আরহামের শীতল কথাগুলো শুনে শরীরে এক আলাদা শিহরণ বয়ে যাচ্ছে মেহবিনের। আজ যেন লজ্জায় মেরে ফেলবে আরহাম নামক অসভ্য লোকটি তাকে। সকলে একে একে এসে মেহবিন এবং আরহামকে হলুদ লাগিয়ে যাচ্ছে। দূর থেকে এমন সুন্দর দৃশ্য উপভোগ করে যাচ্ছে অন্য একজন। দুজনকে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে মায়েরা। সাদা কাতান শাড়িতে বেশ সুন্দর লাগছে তাকে। খোপা করে চুলে নেই কোনো ফুলের সাজ, থাকবে কি করে? সে একসময় যাকে নিজের খোপাতে ফুল গুজে দেওয়ার অধিকার দিতে চেয়েছিল, সে আজ অন্য কারো। না চাইতেও বুকটা হাহাকার করে ওঠে মায়েরার। চিৎকার করে কাঁদতে চায় আঁখি জোড়া। তবুও প্রিয় মানুষটিকে সুখে দেখে নিজের কাছে ভালো লাগছে তার। সে নিজের ভালোবাসার মানুষকে না পেলেও তার ভালোবাসার মানুষ তার ভালোবাসাকে পেয়েছে। মায়েরা স্টেজে যাওয়ার ধৈর্যটুকু পাচ্ছে না। সেখানে গেলে যদি কেঁদে ফেলে, সকলে যদি টের পেয়ে যায় তার মনের গহীনে যে রয়েছে সে আর অন্য কেউ নয়, স্বয়ং আরহাম, তখন ব্যাপারটা কেমন হবে? তা অত্যন্ত জঘন্য হবে। মায়েরা আরহাম এবং মেহবিনও বিব্রতিকর পরিস্থিতিতে পড়বে। তাই তো দূরে দাঁড়িয়ে থাকে মায়েরা। শিরিন বেগম এবং আকবর হোসেন নিজের ছেলে মেয়েকে একসাথে দেখে বেশ খুশি। অবশেষে তারা এক হতে চলেছে, কিন্তু শিরিন বেগমের চিন্তা এখনও শেষ হয়নি। আরিয়ানের অবস্থা তাকে ভাবাচ্ছে। ছেলেটা হসপিটালে পড়ে থাকে সারাদিন, রাতে দেরি করে বাসায় ফিরে। সে সকালে আবার বেরিয়ে পড়ে, শুধুমাত্র নিয়ম করে মাকে ওষুধটা খাইয়ে চলে যায়। তার প্রাণবন্ত ছেলেটা হুট করে কেমন ছন্নছাড়া হয়ে গেছে। নিজের বেস্ট ফ্রেন্ড মেহবিন এবং নিজের বড় ভাইয়ের গায়ে হলুদের প্রোগ্রামেও থাকার তার সময় হলো না। এতই ব্যস্ত সে। যদিও তার সব অজুহাত। তিনি জানেন তার ছেলে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এদিকে তার হাতেও সময় কম। শরীর দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। বড় ছেলেটি সংসারী হলে ছোট ছেলেটির কী হবে তা নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছেন। রাত প্রায় 3টার দিকে
নিজের গাড়ি নিয়ে বাড়ির গেটে প্রবেশ করে আরিয়ান। বিয়ে বাড়ির সজ্জায় ফুটে উঠেছে তালুকদার বাড়িতে। এত রাতেও কি সুন্দর আলোর রেশ চকচক করছে পুরো বাড়িতে। গভীর রাত হওয়ায় সকলেই ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। অন্ধকারের তীব্র যন্ত্রণা শুধু আরিয়ানের মনে বিষাদের দাগ কেটে ফেলেছে। আরিয়ান কিছুক্ষণ আগেও অন্তর মাকে নিজে গিয়ে দেখে এসেছে। ভদ্র মহিলাকে নিজের মায়ের মতো যত্ন করে, নিজের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। আরিয়ান নিজের কক্ষে যায় না, তাদের বাগানের ধারের একটা সুইমিং পুলের সামনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে মৃদু মৃদু বাতাস এসে তাকে শুইয়ে দিচ্ছে। গড়ি গড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তবুও সে ঠায় দাঁড়িয়ে রয়েছে। বারবার অন্তুর কথা মনে পড়ছে তার। অনেক ভালোবেসে ফেলেছিল সে তাকে। তার কথা মতোই প্রকৃতির মাঝেই নিজের মনের গহীনে থাকা প্রিয়াকে খুঁজে বেড়ায় আরিয়ান। উপলব্ধি করে গভীরভাবে। আরিয়ান কিছুক্ষণের জন্য আখি জোড়া বন্ধ করলেও তার আখি জোড়ায় বেশি ওঠে অন্তুর হাসি মাখা স্নিগ্ধ মুখশ্রীখানা। বারান্দায় দাঁড়িয়ে এক হাতে কফি নিয়ে বৃষ্টি উপভোগ করছিল মায়েরা। আরহামের বিয়ে উপলক্ষে সে এখন আরহামের বাড়িতে রয়েছে। কিন্তু যতই ভালো থাকার নাটক করুক, দিন শেষে আরহামকে হারানোর বেদনায় তার বুকটাও হু হু করে ওঠে। তখনই তার চোখ যায় বাগানে থাকা একজন বেদনাদায়ক প্রেমিকের দিকে। মৃত্যু প্রেমিকের শোকে একেবারে ছন্নছাড়া হয়ে গিয়েছে মানুষটি। মায়েরার মনে পড়ে যায় আরিয়ান আগে কত ঝগড়া করতো, কত হাসাতো সকলকে। সেই দিনগুলো বড্ড মিস করছে সে চঞ্চল ছেলেটির এমন বিষাদময় পরিণতি না হলেও পারত। মায়েরা আকাশের পানে তাকিয়ে বলে, কি অদ্ভুত না, সৃষ্টিকর্তা চাইলে মিলন ঘটিয়ে দিতে পারত তাদের, অথচ তা ঘটল না। তার বদলে রেখে রাখলো একরাশ বিষাক্ত বিচ্ছেদের যন্ত্রণা। সেই একই যন্ত্রণায় পড়ে ছাই হয়ে যাচ্ছি আমিও। কি চাইছে তবে সৃষ্টিকর্তা? আরিয়ানের জন্য বড্ড খারাপ লাগছে মায়েরার। সে এক পা দু পা করে বাগানের দিকে এগিয়ে গেল, হাতে তার ছাতা। তখনই শুনতে পেল আরিয়ানের মনের গহীনের ক্ষতটির আর্তনাদ। হ্যাঁ, আজ ছেলে হয়েও সে কাঁদছে। সেদিন অন্তুর মৃত্যুতে সে কাঁদেনি, শক্ত পাথরের ন্যায় অন্তুর লাশ বুকে নিয়ে বসেছিল। তবে আজ সে কাঁদছে। কাঁদতে কাঁদতে অন্তুকে অনুভব করে বলছে, যাকে হিনা আমি শূন্য, যার বিরহের দহনে আমার হৃদয় খানা সারখার। অদ্ভুত হলেও সত্যি আমার মনের গহীনে রয়েছে সে এখনও। মায়েরা কি মনে পড়ে যেন আয়ানের কাঁধে হাত রাখলো। মায়েরা কাঁধে হাত রাখতে আরিয়ানের সঙ্গে সঙ্গে পিছন ঘুরে মায়েরাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন সে এই মুহূর্তে জড়িয়ে ধরার একটা মানুষ খুঁজে বেড়াচ্ছিল। মায়েরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। অজান্তে তার হাত আরিয়ানের পিঠে চলে যায়। আরিয়ান মায়েরাকে জড়িয়ে ধরে কেঁদে চলছে আর বিড়বিড়িয়ে বলছে, কেন আল্লাহ আমার থেকে আমার অন্তুকে কেড়ে নিল? ও তো নিজের ভুলের শাস্তি পেয়েছিল, তাই না? তবে আল্লাহ কেন এত বড় ওকে শাস্তি দিল? আমিও যে বড্ড শাস্তি পেয়ে যাচ্ছি। আমি পারছি না অন্তুকে ছাড়া থাকতে। প্লিজ ফিরে এসো অন্তু। আরিয়ানের আর্তনাদে মায়েরা রাখি জোড়া বেয়ে জল গড়িয়ে পড়ছে। আরিয়ান বেশ কিছুক্ষণ কান্না থামিয়ে যখন উপলব্ধি করছে সে আবেগে মায়াকে জড়িয়ে ধরে রেখেছে, তৎক্ষণাৎ সে মায়েরাকে ছেড়ে দিল। নিজের মাথা নুইয়ে বিনয়ের সহিত কিছুটা অপরাধীর ন্যায় বলে, সরি মায়েরা, প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি আসলে আরিয়ানকে থামিয়ে আরিয়ানের দিকে একটা ছাতা এগিয়ে দিয়ে বলে, সমস্যা নেই, আমি বুঝেছি। এই নো ছাতাটা, ভিজে গিয়ে কিন্তু জ্বর এসে পড়বে। তখন তোমার ভাই নিজের বিয়ে পেলে তোমার পিছনে ছুটে বেড়াবে। বিশেষ করে তোমার অসুস্থ মা। লাগবে না, কোনো জ্বর টর আসবে না আমার। তুমি এখন চলে যাও, আমি নিজেকে ঠিক সামলাতে পারবো। আরিয়ান কিছুটা বিরক্ত নিয়ে কথাগুলো বলে পকেট থেকে সিগারেট বের করে নিলে মায়েরা তা নিয়ে দ্রুত ফেলে দেয়। আরিয়ান মায়েরার এমন আচরণে চরম ক্ষিপ্ত হয়ে যায়। খেপে গিয়ে বলে, এই তোমার সমস্যা কি? বলছি না চলে যেতে? সমস্যা তো অবশ্যই রয়েছে। ডক্টর হয়ে হেলথের জন্য ক্ষতিকর সিগারেট খাবে না, তা তো মোটেও ঠিক নয়। অনেক সময় পেরিয়ে গিয়েছে, এখন তো নিজেকে সামলাও। তোমার মতো আমিও বলতে গেলে একই সিচুয়েশনে রয়েছি। যদিও তোমার যন্ত্রণা তীব্র, কিন্তু আমার অবস্থা দেখো, তুমি তাও এভাবে বেঁচে রয়েছ। তোমার প্রিয় মানুষটি বেঁচে নেই বলে তাকে তুমি হারিয়েছ, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটা বেঁচে থেকেই আমার হলো না। সে কাল হবে অন্য কারো। ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাওয়া ব্যথা সহ্য করেও কিন্তু আমি দিব্যি নিজেকে ঠিক রেখেছি। তাহলে তুমি কেন পারবে না? আন্টির অবস্থা দেখেছো তুমি? মানুষটা তোমার শোকে কাতর প্রায়। লাস্ট স্টেজে আসেন উনি এখন। ওনার শেষ সময়ে যদি তিনি মানসিক অশান্তিতে ভোগেন, সেটা ওনার জন্য কতটা ক্ষতিকর হবে বুঝতে পারছো তুমি? নিজের জন্য না হলেও নিজের মা, নিজের পরিবারের জন্য নিজেকে এবার একটু সামলাও দয়া করে। মায়ের কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় সে। সত্যি তাকে এবার নিজেকে সামলাতে হবে।
অন্তুকে সে আজীবন মনের গহীনে রেখে দিবে, কিন্তু নিজের পরিবারের জন্য হলেও তাকে এগিয়ে যেতে হবে, সামলাতে হবে নিজেকে। সে হাত বাড়িয়ে মায়রা থেকে ছাতা নিয়ে নেয়। মায়রাকে ভিজতে দেখে সে নিজেও মায়রার মাথায় ছাতা ধরে। মায়রা আলতো হাসে। দূর থেকে নিজের বারান্দায় দাঁড়িয়ে সমস্ত কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করেন শিরিন বেগম। অনেক বড় পাথর যেন বুক থেকে সরে গেল তার। অজান্তেই মুচকি হাসি দেন তিনি। তার স্বর্ণ ছাড়া ছেলেটির জীবনে স্বর্ণ ফিরিয়ে দিতে অবশেষে মহান আল্লাহ তাআলা কাউকে পাঠিয়ে দিলেন। তার আর কোনো চিন্তা নেই। বৃষ্টির মাঝে আরহামের কথা বেশ মনে পড়ছে মেহবিনের। বৃষ্টি আসলে যেন অজানা এক লজ্জা তাকে ঘিরে ধরে। 2 মাস আগে সে বৃষ্টি ভেজা রাতের কথা মনে পড়তেই সে এক প্রকার লজ্জায় মুখ ডেকে ফেলে। ভার্সিটি ক্লাস শেষে মেহবিনের বেশ রাত হয়ে যায়। তাই সে আরহামকে কল করে জানায় সে যেন আজ মেহবিনকে এসে নিয়ে যায়। আরহামও নিজের অফিস থেকে বেরিয়ে মেহবিনের ভার্সিটিতে আসে, কিন্তু সেখানে মেহবিনের বান্ধবীরা আরহামকে কালো শুটে দেখে এক প্রকার ফিদা হয়ে বেশ প্রশংসায় বাসিয়ে দেয় আরহামকে। সেসব কথা আসতে রেগে ফেটে পড়ে মেহবিন। সে রাগ করে আরহামকে ছেড়ে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আরহামও মেহবিনের খপ করে হাত ধরে বলে, সমস্যা কি তোমার? এভাবে চলে যাচ্ছ কেন? আরহামের প্রশ্নে মুখ ঘুরিয়ে মেহবিন রাগে পুষতে বলে, আমি আবার কিসের সমস্যা? যান ওইসব শাকসুন্নিদের কাছে যান। ওদের তামিল হিরো আপনি। তামিল হিরো তো আপনার কাছে ফেল। আর আপনি কি সুন্দর করে শুনছিলেন, একটিবার প্রতিবাদও করেননি। আরহাম মাথায় হাত দিয়ে ফেলে তার প্রিয়সী আজ খুব খেপেছে। আরহাম হতাশা সুরে বলে, তো কি করব? এগুলো নর্মালি নাও। আরহাম হাসান তালুকদারের প্রতি সবসময় ক্রাস্ট টাইপের ব্যাপারটা রিলেটেড ছিল। এগুলো কমন ব্যাপার। কেন? আমার ভার্সিটি থাকাকালীন একজন তো আমার জন্য সুইসাইডও করার চেষ্টা করছিল। যদিও মেয়েটা যথেষ্ট সুন্দরী ছিল, সব ছেলেরা হাবুডুবু খেত তার প্রেমে, কিন্তু তাও তার মতো সুন্দরীকে আমি তোমার জন্য ইগনোর করেছি। ওই যে ছোটোবেলার সেই একই প্রেমে পড়েছি, সেই প্রেমের মায়া থেকে আর সরতেই পারলাম না। সেদিক থেকে এই মেয়ের কাছে তোমরা এইসব ভার্সিটির ফ্রেন্ডরা তো কিছুই নাই, বুঝলে? আরহামের মুখে অন্য কারো সৌন্দর্যের কথা শুনে আরও আরেক দফা রেগে যায় মেহবিন। চিৎকার মেরে বলে ওঠে, তো সেই মেয়েকে বিয়ে করতেন? এতই যখন বিশ্ব সুন্দরী ছিল সে, আমাকে কেন বিয়ে করেছেন? আমিও চলে যাব, অনেক দূরে যাব, কোথাও আর খুঁজে পাবেন না আমাকে, তখন বুঝবেন মজা। মেহবিনের কথা শুনে বুকটা মোচড় দিয়ে ওঠে আরহামের। তার মস্তিষ্কে হুট করে একরাশ ক্ষোভ চেপে বসে। সে খপ করে মেহবিনের হাত ধরে চেঁচিয়ে বলে, কি কখন দূরে চলে যাব বলছো? হ্যাঁ, এখন তুমি চাইলেও আমার থেকে কোথাও যেতে পারবে না। দুনিয়ার কারো সাধ্যি নেই আমার মনের গহীনে থাকা প্রেয়সীকে আমার থেকে দূরে সরানোর। মাইন্ড ইট। কথাটি বলে আরহাম মেহবিনকে জোর করে নিজের গাড়িতে বসিয়ে দেয়। মেহবিন যথেষ্ট চটপট করে চলছে গাড়ি থেকে নেমে যাওয়ার। মেহবিন কিছুটা ন্যাকা কান্না দিয়ে বলে, এমন করলে আমিও কিন্তু অন্তুর মতো চলে যাব একদিন। কথাটি বলতে গিয়ে মেহবিন থেমে যায়। আরহামের আঁখি জোড়া যথেষ্ট লাল হয়ে গিয়েছে। রাগের রগ তার কপালে স্পষ্ট ফুলে উঠেছে। মেহবিন ভয়ে কেঁপে ওঠে। সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে বিষয়টি। আরহাম যথেষ্ট স্পিড নিয়ে গাড়ি চালায়। মেহবিন ভয়ে চুপচাপ হয়ে থাকে। ফুল স্পিডে গাড়ি চালিয়ে 5 মিনিটে নিজের বাড়ির সামনে ব্রেক কষে সে। মেহবিন কিছুটা ঝুঁকে যায়। মেহবিন কিছুটা অবাক হয়ে যায়। আরহাম কেন তাকে তালুকদার বাড়িতে নিয়ে এসেছে। এমনিতেই সে শান্ত মেজাজের মানুষ হলেও একবার রেগে গেলে তাকে সামলানো মুশকিল হয়ে ওঠে। আরহাম বেরিয়ে মেহবিনের হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। বাড়ি আজ সম্পূর্ণ ফাঁকা। শিরিন বেগমকে নিয়ে আরিয়ান দুজনের জন্য মালয়েশিয়া গিয়েছে চিকিৎসার জন্য। অন্যান্য কাজের স্টাফরাও আরহামকে দেখে নিজেদের ঘরে চলে যায় ভয়ে। আরহাম মেহবিনকে টেনে নিয়ে আসে, তারপর দরজা বন্ধ করে ফেলে। নিজের গায়ের ব্লেজারটা ফেলে দিয়ে মেহবিনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খুব শখ না আমাকে ছেড়ে দূরে চলে যাওয়ার? আজ তুমি মাত্র অধিক কথা বলছো, তার শাস্তি তো তোমায় পেতেই হবে। মেহবিন কাঁপতে কাঁপতে বলে। তারপর আমি কিছু বলতে পারিনি মেহবিন। আরহাম তার অদর জোড়া নিজের অদরের দখলে নেয়। ভালোবাসার সাথে বেশ কয়েকটা কামড়ও দিয়ে দেয়। মেহবিন ব্যথায় আরহামের পিঠ খামচে ধরে। বেশ কিছুক্ষণ পরে মেহবিনের অদর জোড়া ছেড়ে উঠে দাঁড়ায় আরহাম। মেহবিন আয়নায় নিজের ক্ষতখানা দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আরহাম তা দেখে আলতো হেসে বলে, এখন থেকে বুঝে শুনে কথা বলবা, আর যতবার আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে ততবারই এই ক্ষত দেখে নিও। আপনি বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তখনই বাস পড়তে থাকে বেশ জোরে। মেহবিন দ্রুত গিয়ে আরহামকে খপ করে জড়িয়ে ধরে কাঁপতে থাকে ভয়ে। দুজনের হৃদয় একই সাথে কম্পিত হতে থাকে। আরহাম হাত দিয়ে খুব যত্ন করে মেহবিনের কাঁপা কাঁপা চিকন অদর জোড়াতে আলতো করে স্পর্শ করে কেঁপে ওঠে সারা অঙ্গ মেহবিনের। বাহিরে জ্বরের সাথে সাথে দুজনের মনেও সমানতালে জ্বর বইতে থাকে। আরহাম যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে মেহবিনের কানে ফিসফিস করে অনুরোধের সুরে বলে, প্রিয়সী
আজ কি আমরা আমাদের সম্পর্ককে পূর্ণতা দিতে পারি? তোমায় সম্পূর্ণ নিজের করে নেওয়ার অধিকারটুকু দিবে আমাকে। আজ বড্ড ইচ্ছে করছে তোমায় নিয়ে ভালোবাসার এক সুখের সাগরে ডুব দিতে। সঙ্গী হবে আমার। মেহবিনের কি সাধ্য দিয়েছে এমন অনুরোধকে নাকচ করার? সে তৎক্ষণাৎ আরহামের বুকে ঝাঁপিয়ে পড়ে। নিজের প্রেয়সীর ইতিবাচক উত্তরে মুচকি হেসে পাজাকোলা করে তুলে বিছানায় পরম যত্নে তাকে শুইয়ে দেয়। মেহবিন বিছানার চাদর খামচে ধরে। আরহাম আস্তে করে নিজের শার্ট খুলে মেহবিনের কপালে চুমু খেয়ে শক্ত করে তার হাত জোড়া আঁকড়ে ধরে পাড়ি দেয় এক সুখের ভালোবাসার সমুদ্রে। সে রাতের কথা মনে পড়তে মেহবিন লজ্জায় আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। লজ্জায় তার মুখশ্রী পশা লাল টকটকে হয়ে ওঠে। 2 মাস আগে সে রাতে তাদের ভালোবাসা পূর্ণতা লাভ করে। মেহবিনের ভাবনার মাঝে তার প্রেমিক পুরুষ তাকে ফোন দিয়ে দেয়। মেহবিন তৎক্ষণাৎ ফোন রিসিভ করে ফেলে। ওপাশ থেকে সুমধুর পুরুষ কণ্ঠে আরহাম বলল, কি করছো প্রেয়সী? মেহবিন উত্তর দেয় না, লজ্জায় মাথা নুইয়ে থাকে। মেহবিন লজ্জামাখা কণ্ঠে উত্তর দেয়, তেমন কিছু করছি না। হঠাৎ করে লজ্জার কারণ কি? ও, এক সেকেন্ড, তুমি বৃষ্টি দেখে আবার সেই রাতের কথা ভেবে লজ্জা পাচ্ছ, তাই তো? সঙ্গে সঙ্গে মেহবিন ভাবে লোকটা বুঝলো কি করে। মেহবিনের ভাবনার মাঝে আরহাম ফের হেসে বলে, কালকে রাতের লজ্জাটুকু একটু রেখে দিও প্রেয়সী। মেহবিন আরহামের কথা শুনে খেপে গিয়ে বলে, অসভ্য লোক একটা। আরহাম সঙ্গে সঙ্গেই হেসে ওঠে। আজ আরহাম এবং মেহবিনের বিয়ে। মেহবিন বধূ বেশে সেন্টারের এক বিশাল রুমে বসেছিল। তখনই শুনতে পায় আরহাম চলে এসেছে। লজ্জায় আরেক দফা মুখ ঢেকে ফেলে। মেহবিনের বাবা আজ মহা ধুমধাম করে বড় সেন্টারে বিয়ের আয়োজন করছেন। আরহামও বিশাল বিলাসবহুল গাড়ি করে প্রায় 20টির মতো গাড়ি নিয়ে সেন্টারে প্রবেশ করে। তার পরনে গোল্ডেন শেডের ব্ল্যাকের মধ্যে শেরওয়ানি পরেছে, চোখে কালো সানগ্লাস। বেশ সুদর্শন লাগছে তাকে। আরহামের সঙ্গে আরিয়ান এবং মায়রাও রয়েছে। আরিয়ান নিজেকে সামলিয়ে নিচ্ছে একটু একটু করে। আরহাম গিয়ে মেহবিনের সেই রুমে গিয়ে মেহবিনকে পাজাকোলা করে হুট করে তুলে ফেলে। মেহবিন চেঁচিয়ে বলে, ইস, কি করছেন আপনি? সবাই দেখলে কী ভাববে? কেউ কিচ্ছু ভাবে না। আমার লাল টুকটুকে বউকে আমি নিজে বিয়ের আসরে নিয়ে যাব। মনে রেখো প্রেয়সী, আজ আজীবনের জন্য তোমায় আপন করে নিব। নিজের হাতে তোমার মনের গহিনে নিজের নাম রেজিস্ট্রি করব। আরহাম মেহবিনকে কোলে তুলে বিয়ের আসরে নিয়ে যায়। দুজনের মধ্যে পর্দা টেনে দেওয়া হয়। কাজী সাহেব আরহামকে কবুল বলতে বললে সে তৎক্ষণাৎ কবুল বলে ফেলে। মেহবিনকে কবুল বলতে বললে মেহবিন পর্দার আড়াল থেকে আরহামের হাসি মাখা মুখশ্রী দেখে মুচকি হেসে কবুল বলে দেয়। কবুল বলার সময় তার আঁখি জোড়া জলে পরিপূর্ণ ছিল। তা এক চরম সুখের কান্না। অবশেষে শত বাধা পেরিয়ে তারা এক হয়েছে। মেহবিনের পছন্দের কাঠগোলাপে আরহাম এবং মেহবিনের ঘরটি সাজানো হয়েছে। তার পাশে ছোট্ট ফুলে লাল ফুলে সজ্জিত করে রাখা হয়েছে। মেহবিন অপেক্ষা করছে কখন আরহাম আসবে। আজ বাসর রাতে সে আরহামকে এক বিশেষ সারপ্রাইজ দেবে। কিন্তু আরহাম এখনও আসেনি। এ বাড়িতে আসার পরে দরজায় প্রবেশের আগ মুহূর্তে আরহামের একটি কল চলে আসায় আরহাম বেরিয়ে যায়। আরহাম মেহবিনকে কথা দিয়েছিল সে সময় মতো চলে আসবে। কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তাও আরহামের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মেহবিনের চিন্তা হচ্ছে প্রচুর। সে ফোন হাতে নিয়ে আরহামের নাম্বার ডায়াল করে, কিন্তু ফোন বন্ধ। এবার সে প্রচুর টেনশনে পড়ে যায়। রাত পেরিয়ে যাচ্ছে এদিকে, প্রায় 3:30 বাজে। মেহবিন কল করে যাচ্ছে, কিন্তু আরহামকে কিছুতেই সে ফোনে পাচ্ছে না। আরিয়ান ঘুমাচ্ছিল না। আরিয়ানের দরজা নক করে। আর অন্তুর পছন্দের এক উপন্যাস পড়ছিল, তাই সে তৎক্ষণাৎ দরজা খুলতে মেহবিনকে হাঁপাতে দেখে বলে, কি হয়েছে তোর মেহু? তোর ভাই এখনও আসেনি আরিয়ান? আমি বুঝতে পারছি না কোথায় সে, ফোনটাও বন্ধ। কী যে বলিস, বাসর রাতে ভাই হঠাৎ কোথায় গেল? আর তুই আমাকে এই কথা এতক্ষণে জানাচ্ছিস? আমি ভাবলাম তোরা সবাই ক্লান্ত, তার মধ্যে ফুফি অসুস্থ। জানলে যদি আরও অসুস্থ হয়ে যায়। মেহবিনের কথা শুনে আরিয়ান বলে, আচ্ছা আমি দেখছি। আরিয়ানের কথার মাঝে তার ফোন বেজে ওঠে। সেখানে মায়েরা জানায় আরহামের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আরহামের অ্যাক্সিডেন্টের খবর শুনে এক মুহূর্তের জন্য পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে বধূ বিশ্ব হসপিটালের দিকে ছুটে যায়। আরিয়ান মেহবিনকে থামাতে গিয়ে নিজেও মেহবিনের পিছন পিছন ছুটে। মেহবিন দৌড়াতে দৌড়াতে হসপিটালের করিডোরে এসে পৌঁছায়। মেহবিনের পেছনে আরিয়ানও আসে। সেখানে মায়েরা দাঁড়িয়ে ছিল। মেহবিন মায়েরার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, মায়েরা আপু, কোথায় উনি? কি হয়েছে ওনার? উনি ঠিক আছে তো? মায়েরা কিছু বলার পূর্বে আরহাম খুঁড়িয়ে খুঁড়িয়ে কেবিন করিডোরে এসে বলে, আমি এখানে, চিন্তা করো না, আমি ঠিক আছি প্রেয়সী। আরহামকে দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে মেহবিনের। শার্টের কলার কেমন অগোছালো, শার্টের এক সাইডে ছেঁড়া, কপালে হাতে ব্যান্ডেজ। মেহবিন জাপটে গিয়ে আরহামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনার এমন অবস্থা কি করে হলো? কোথায় চলে গিয়েছিলেন আপনি আমাকে ছেড়ে? আরহাম সামান্য হেসে মেহবিনের হাতে মাথায় হাত বুলিয়ে বলে,
আরে পাগলি, তেমন কিছু হয়নি, শুধু দোষীদের তাদের প্রাপ্য শাস্তিটুকুর ব্যবস্থা করেছি। মেহবিন আরহামের বুক থেকে উঠে অবাক হয়ে বলে, মানে? আরহাম সমস্ত ঘটনা বলতে থাকে। অন্তুকে যেসব দর্শকেরা মেরেছিল তারা কোনোভাবে পালিয়ে গেছে, তাই তাদের তৎক্ষণাৎ ধরতে আরহাম তার ফোর্স নিয়ে তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু সেখানে এক পর্যায়ে তাদের সাথে বেশ মারপিট হয়। আরহামের মার খেয়ে অনেকেই হসপিটালে ভর্তি। মারামারির সময় আরহামও কিছুটা আঘাত পাওয়ায় মায়েরা তাকেও হসপিটালে নিয়ে আসে। আরহাম ঘটনাটি বলে মেহবিনের গালে হাত রেখে বলে, আর কোনো চিন্তা নেই প্রিয়সী, ওই দর্শকদের বিরুদ্ধে সমস্ত ডকুমেন্টসে জমা দেওয়া হয়েছে, কালকে রায় বেরিয়ে যাবে। মিসেস জুলি এবং ওই রেপিস্টদের ফাঁসি এবার কেউ আটকাতে পারবে না। আমাদের অন্তুর খুনের সবাই বিচার সঠিকভাবে হবেই। সব কিছু শুনে আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার অন্তর খুনিদের শাস্তি হবে অবশেষে। মেহবিনের মুখেও হাসি ফুটে ওঠে। তার মধ্যে হুট করে মায়েরা বলে, তার মধ্যে আরেকটা ব্যাড নিউজও আছে। আরহামের কাজে খুশি হয়ে উপর মহল থেকে আরহামকে একটা মিশনে পাঠানো হচ্ছে। সেখানে গেলে বেঁচে ফিরে আসার চান্স 1%। এত ডেঞ্জারাস প্লেস? মেহবিন কথাটি শুনে আরহামের হাত ধরে সলসল নয়নে বলে, এসব কি বলছে মায়েরা আপু? আরহাম গম্ভীর কণ্ঠে জবাব দেয়, নিজের ডিউটি তো ফুলফিল করতেই হবে প্রিয়সী, নিজের জীবনের কথা ভাবলে চলবে না। কথাটি বলে আরহাম মেহবিনের ললাটে চুমু খেয়ে আশ্বাস দিয়ে বলে, তবে চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসব। প্লিজ যাবেন না আরহাম সাহেব, এতে প্রচুর রিস্ক। আরহাম মেহবিনের হাত ছেড়ে বলে, আমাকে আটকিও না প্রিয়সী, 5-6 দিনের মধ্যে আমার ফ্লাইট, ডিউটি আমাকে করতেই হবে। এখন আপাতত আমরা বাসায় যাই। কথাটি বলে আরহাম এক পা বাড়ালে পেছন থেকে মেহবিন আরহামের হাত নিজের পেটে রেখে অনুরোধের সুরে বলল, থেকে যান না আরহাম সাহেব, খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে আমাদের জন্য থেকে গেলে? আরহাম কথাটি শুনে স্তব্ধ হয়ে যায়। মেহবিন বলল, কি বলল তাকে? আরহাম পিছনে ঘুরতে মেহবিন আরহামকে জড়িয়ে ধরে বলে, এখন তো আমরা একা নই, আমাদের সাথে আরেকটি প্রাণও রয়েছে আরহাম সাহেব, যে আমাদের ভালোবাসার প্রতীক হয়ে আসতে চলেছে দুনিয়াতে, তার জন্য হলেও থেকে যান। আরিয়ান এবং মায়েরা মেহবিনের কথা শুনে হা হয়ে যায়। হ্যাঁ, মেহবিন মা হতে চলেছে। সে খবরটি সে আরহামকে তাদের বিয়ের দিন উপহার হিসাবে দিতে চেয়েছিল। মেহবিন আরহামের প্রতিক্রিয়া জানতে পারল না, কিন্তু অনুভব করল আরহাম নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। আরহাম কিছুক্ষণ পর মেহবিনের ললাটে চুমু খেয়ে বলল, ইউ নো প্রিয়সী, আমি হয়তো পৃথিবীর প্রথম লাকি বাবা যে কিনা নিজের বিয়েতে নিজের সন্তানের দুনিয়াতে আগমনের বার্তা উপহার হিসেবে পেল। সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসি তোমায়। মেহবিন সহ সকলে আরহামের খুশি দেখে হেসে ওঠে। আরহাম ফের বলে, তাকেও আমি অনেক ভালোবাসবো, দেখো সে যে রয়েছে আমাদের মনের গহীনে। মেহবিন মুস্কি হেসে জবাব দিল, আমিও আপনাকে অনেক ভালোবাসি আরহাম সাহেব, আপনার খুশিতেই আমার খুশি। আরিয়ান হুট করে মেহবিন এবং আরহামকে প্রশ্ন করে, আচ্ছা তার নাম কি রাখা হবে? আরহাম এবং মেহবিন একসাথে উত্তর দেয়, আরবিন। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে মনের গহীনে সে, লিখেছেন জান্নাতুল ফেরদৌসী রিমি। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।